ওই শোনো, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। এই চ্যানেলের নিত্য নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। একটা সময় ইরা আকাশের মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। মাস্ক খোলার পর ইরা তো চমকে ওঠে। এ কি আপনি? হ্যাঁ, আমি। আসলে দেখুন, আমি তো ভাবতেও পারিনি আপনি আমার সাথে। দেখুন, প্লিজ, আমার বোনটা যেন কোনো কিছু না জানে। জানলে কি হবে? ও অনেক কষ্ট পাবে। ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না। তার বিনিময়ে আমার কথা আপনাকে শুনতে হবে। হুম হুম। হ্যাঁ, শুনবো। আপনার সব কথা শুনবো। প্রথমত, আমাকে আপনি কথাটা বাদ দিয়ে তুমি করে বলতে হবে, ওকে? ঠিক আছে, বলবো। আর বাকি কথা? ওইগুলো না হয় আস্তে আস্তে জানতে পারবেন। হঠাৎ কথা বলার মাঝে অধি ওখানে চলে আসে। ভাইয়া, কি হয়েছে? এত কথা বলছিস? আর ভাইয়া, তুই দাঁড়িয়ে আছিস? চল এদিকে। অধি আকাশের হাত ধরে নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশও কম না, ইরার দিকে তাকিয়ে ছুরি লুকে তাকায়। ইরা ওর এই মুখটা দেখে হেসে ফেলে। ওই দিনের মতো ওরা ওখানে আনন্দ করে নেয়। বিকেলের দিকে ওরা বাসে ওঠে। ওখান থেকে ওরা চলে আসতে থাকে হোটেলের দিকে। কিছু দূরে এসে ড্রাইভার পথ হারিয়ে ফেলে, যা আকাশ রাস্তাঘাট দেখেই বুঝতে পারে। এই যে, গাড়ি তো ভুল দিকে যাচ্ছে। কি বলছেন? আমি এই রোডে ৫ বছর ধরে গাড়ি চালাচ্ছি। এমনটা কখনো হতেই পারে না। দেখুন, আপনি গাড়িটা ইউটার্ন করুন। দেখুন, আমি পারবো না। কারণ আমি সঠিক রাস্তা ধরেই যাচ্ছি। এইদিকে ড্রাইভার আকাশের তো কোনো কথাই শুনছে না, যার জন্য স্যার ও বাকি ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। তখন স্যার আকাশের কাছে আসে আর জানতে চায় কি হয়েছে। তখন আকাশ ওনাকে সবটা বলে। উনি সবটা জানার পরে বলে, সমস্যা নেই। উনি যে পথে যেতে চাইছে যাক, তাতে সমস্যা কি? সমস্যা হচ্ছে, এই রাস্তাটা জঙ্গলের দিকে যায়। আকাশ, তুমি তো কিছু চিনো কি করে? স্যার, আমি আরও অনেক কিছু চিনি। এই ড্রাইভার আমাদের বিপদে ফেলেই ছাড়বে। ভাইয়া, কি হয়েছে? কিছু না বোন, তুই ওখানেই থাক। আকাশ কাউকে কল দেয়, সাথে সাথে লোকেশন শেয়ার করে দেয়। এতে করে অনেক কিছু হতে থাকে। অন্যদিকে আকাশকে সহ এই বাসটার ড্রাইভার একটা জঙ্গলের ভিতরে নিয়ে আসে। আপনি এখনো আমাদের ভুল রাস্তায় নিয়ে এসেছেন। আপনার মতলবটা কি বলবেন? আমার মতলব ছাড়া তো আর এইখানে আনি নাই। মানে? মানে না করে কি হচ্ছে তা দেখতে থাকুন শুধু। ড্রাইভার বাসটা একটা লেকের সামনে এনে রাখে। এইদিকে ওই জায়গাটা অনেক অন্ধকার হয়ে আছে, তাই সবাই কিছুটা ভয় পেয়ে আছে। আকাশ গিয়ে ড্রাইভারের কলার ধরে বলে, তোকে তো আমি ছাড়বো না। তুই এখানে আমাদের কোনো না কোনো উদ্দেশ্যে নিয়েই এনেছিস। ঠিক ধরেছিস। আমি তো ড্রাইভার নই। আমি মাফিয়া হয়ে কাজ করি। তোকে তো আমি বলেও এই কাজটা করতে যাবেন না। তাহলে অনেকবার ভুল করবেন। কারণ আমার লোক এখানে আছে। তার চেয়ে বড় কথা হলো, এই বাসের মধ্যে বোমা রাখা আছে। তা আমার কথাই যে কোনো সময় ফেলে যাবে। আকাশ ভয় না পেলেও গাড়িতে থাকা বাকি সবাই ভয় পায়। অন্যদিকে কয়েকজন লোক এসে ওদের কাছ থেকে মোবাইল সবগুলো নিয়ে যায়। ওরা মোবাইল নিয়ে যাওয়ার পর ড্রাইভার বলে, দেখুন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। যখন শত্রুতা নেই, তখন আমাদের কেন এখানে তুলে এনেছেন? দেখুন, আমাদের একজন লোককে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, তাই আমরা আপনাদের এইখানে নিয়ে আসছি। পুলিশ যদি আমাদের লোককে ছেড়ে দেয় তাহলে আমরাও আপনাদের ছেড়ে দিব। আর যদি না ছাড়ে, তাহলে? তাহলে আর কি, এইখান থেকে কাউকে না কাউকে তো মরতেই হবে। দেখুন, এমনটা করতে পারেন না আপনারা। আমরা তা পারি। সরকার যদি আমাদের দাবি না মানে, তাহলে এইখানে এক এক করে সবাইকে মারবো আমরা। দেখুন, আপনারা কিন্তু কাজটা ঠিক করছেন না। কে রে তুই, যে আমাকে নীতি শিখাচ্ছিস? দেখুন, আমি কে তা একটু পরেই জানতে পারবি। ততক্ষণে তো তোকে বাঁচিয়ে রাখলে তো। প্লিজ আমার ভাইয়াকে ছেড়ে দিন। আপনাদের কাছে হাত জোর করে বলছি। তাহলে এটাই তোর বোন? তাহলে সবার আগে তোর বোনকে মারবো। এরপর বাকি সবাইকে আমি আস্তে আস্তে মারবো। ওদিকে মারার কথা শুনে আকাশ ওই ড্রাইভারকে একটা ঘুষি দেয়।
খুশি খেয়ে ড্রাইভার অনেক দূরে গিয়ে পড়ে। এতে উনি রেগে যায় আর কিছু লোক আসে আকাশকে মারার জন্য। এইভাবে আকাশ ওদেরকেও মারতে শুরু করে। এক পর্যায়ে ড্রাইভার গুলি করে, কিন্তু গুলি আকাশের গায়ে লাগেনি। তাই আগে আকাশ ওদের একজন লোককে সামনে নিয়ে আসতে ওই লোকটা মারা যায়। অন্যদিকে পরের গুলি লোকটা ফাঁকা জায়গায় চালায়। ওই হিরো, আর যদি একটা শব্দ করিস তাহলে কিন্তু তোর বোন সহ বাকি সবাইকে এখানে মেরে ফেলবো। ভাইয়া, কি হবে আমাদের? এখানে আসার পর থেকে একের পর এক লোক আমাদের নিয়ে কিডন্যাপ করছে আর ওদের স্বার্থ উদ্ধার করছে। কিছু তো একটা করতেই হয়। কি করবি ভাইয়া? দেখ না কি করি। আকাশের অধিক কথা বলছিল, তখন ছাড়ো বাকি সবাই ওদের কাছে আসে। কেননা এখানে একটু আগে যা হলো তার জন্য ওরা সবাই অনেক আপসেট ছিল। সত্যি আকাশ, তখন যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আর এমন কিছু হতো না। স্যার, ওইভাবে বলবেন না। এখন যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। নতুন করে কি করা যায় তাই আমাদের ভাবতে হবে। স্যার, সত্যি আমাদের এখানে আসাটাই উচিত হয় নাই। এখানে আসতে না আসতেই আমাদের কি হাল হয়েছে। ঠিক বলেছ। একবার এখান থেকে বের হতে পারি, তারপর এখান থেকে চলে যাব, কিন্তু গাড়িতে তো বোমা লাগানো, বের হবে কি করে বলে? ওদের লোক তো আমাদের ছাড়বে না কোনো মতেই। চিন্তা করবেন না, ওরা গাড়িতে কোনো বোমা নেই। তাছাড়া এরা কয়জন আছে তা তো আমরা জানি না। দেখি আমি কি করতে পারি। এদিকে আকাশ বসে বসে ভাবছে আর ইরা আকাশের কাছে আসে। কেননা আকাশ কিছুটা ব্যথা পেয়েছে, তাই এসে ব্যথার জায়গায় কিছু একটা দিয়ে রাখে। এ কি, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন? এখানে থাকলে কি কোনো সমস্যা? না, তেমন কিছু না। আপনি তো বান্ধবীদের সাথে আড্ডা দিতে পারতেন। আর আড্ডা? এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা তাই তো জানি না। সেখানে কিনা তুমি বলতেছো। বুঝতে পারলাম। 1 ঘন্টা অপেক্ষা করুন, দেখবেন আমরা এখান থেকে ঠিকই বের হয়ে যেতে পারবো। কিন্তু কিভাবে? তা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না, বুঝলেন? যা করার আমি করব। ঠিক আছে, তবে আমরা কি তুমি করে বলতে পারি? যাই বলা। এরপর ওরা সবাই বাসায় গল্প করতে থাকে। এদিকে আকাশ যা যা ভেবেছিল সবই রেডি করা আছে, এখন শুধু আকাশের অর্ডার দেওয়া বাকি। অন্যদিকে এই খবরটা সব দিকে ছড়িয়ে গেছে। অনেক কিছুর পর সরকার রাজি হয় ওদের একটা লোককে ছেড়ে দেওয়ার জন্য। তা শুনে ওরা তো খুশি হয়ে থাকে। ওরা এসে গাড়িতে থাকা সবাইকে এই কথাটা বলে। তোমাদের জন্য খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? আর কয়েক ঘন্টা পর আপনাদের ছেড়ে দেওয়া হবে। আমাদের লোককে সরকার বলেছে ছেড়ে দিবে, তাই আমরাও আপনাদের ছেড়ে দিব কোনো রকম ক্ষতি ছাড়াই। শুধু একজনের ক্ষতি হয়েছে, তাও ছেলেটা জেনে শুনে নিজের ক্ষতিটা করে নিল। আমার চিন্তা আপনাকে করতে হবে না। আপনি তার চেয়ে ভালো নিজের চিন্তা করেন। আমার আমার চিন্তার কোনো আমার চিন্তা কেন করব? একটু পর তো আমার লোক ছাড়া পেয়ে যাবে। ও যদি ছাড়া পায় তাহলে আমিও কিংয়ের লোকের সাথে লাগার মতো একটা শক্তি পাবো, কিং মানে কোন কিং? যার কথা শুনলেই সবাই ভয় পায়। তা এতই যখন ওকে ভয় পাস, তাহলে এইগুলো কেন করিস তুই? নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এইগুলোই করতে হয়, যা তুই বুঝবি না। এখন শুধু সময়ের অপেক্ষা। এইদিকে সবাই অপেক্ষা করতে থাকে কখন ওদের বসকে ওরা ছেড়ে দিবে আর কখন এরা যেতে পারবে। এইদিকে ওদের বসকে সরকার ছেড়ে দেয়। ওদের বড় হেলিকপ্টার দিয়ে ওই জায়গায় চলে আসে যেখানে আকাশদের নিয়ে আসা হয়। অন্যদিকে আকাশ ও বাকিরা অপেক্ষা করতে থাকে, কেননা আকাশ আবিরকে মানা করে দিয়েছিল যাতে এখানে না আসে। কেননা ওদের যেহেতু ছেড়েই দিবে, তাই আকাশ চায়নি ওদের সাথে আর কোনো রকম ঝামেলা করতে। এইদিকে রাত হয়ে যায়। ওরা আকাশ ও বাকি সবাইকে রাতের খাবার দেয়। ওরা সবাই খাবার খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা ঘুম থেকে উঠে দেখে ওরা একটা রুমে বন্দি হয়ে আছে আর ওদের রুমের পাশে একটা জানলা আছে। আকাশ জানলা খুলে দেখে নিচে কিছু দেখা যাচ্ছে না। এক কথায় ওখান থেকে বের হলে বাঁচা প্রায় অসম্ভব। এটা দেখে ওরা
সবাই অবাক হয়ে যায়, কেননা এখান থেকে যে বের হওয়ার কোনো পথে ওরা দেখছে না। এইদিকে আকাশের হাতে থাকা ঘড়ি বন্ধ হয়ে যায়, তাই জানলার পাশে ঘড়িটা রেখে দেয়। 10 মিনিটে ঘড়িটা চার্জ হয়ে যায়। আকাশ কিছু একটা লিখে আবার অফ করে রেখে দেয়। ঘড়ি দেখে ইরা প্রশ্ন করে, এ কি, এটা কি ধরনের ঘড়ি? অনেক অদ্ভুত রকমের তো। ও, আপনি বুঝবেন না। তোমাকে না বলেছি আমাকে তুমি করে বলার জন্য? ও, আপনি বুঝবেন না। ঠিক আছে, 20 মিনিট অপেক্ষা করো, তারপর সব কিছু দেখতে পারবে। সবাই অপেক্ষা করতে থাকে। এইদিকে জানলা দিয়ে একটা ড্রোন ক্যামেরা আসে। অন্যদিকে আকাশ ওটা হাতে নেয় আর ওটার ভিতরে কিছু জিনিস পায়, ওইগুলো নিজের কাছে রেখে দেয়। আবার ওই ড্রোন ক্যামেরা ছেড়ে দিলে ক্যামেরা চলে যায়। এটা আসার পর অনেকে অনেক রকমের প্রশ্ন করতে থাকে কি ছিল এই বক্সে, কিন্তু আকাশ কারো প্রশ্ন উত্তর দিল না, চলে গেল ওদের কাছে। বোন আমার, তুই একটুও টেনশন করিস না। আমি যত তাড়াতাড়ি পারি তোকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু ভাইয়া, তুই কোথায় যাবি? চিন্তা করিস না আমার জন্য। আমি যাওয়ার পর তোমরা কেউ চিৎকার অথবা কোনো শব্দ করবে না। সবাই কথাটা মনে রেখো। এইদিকে সবাই মাথা নাড়ায়। এইদিকে ইরা চোখের কোণায় পানি চলে আসে। আকাশ দেওয়ালের এই পাশে এসে দৌড়ে গিয়ে জানলার ভিতরে লাফ দেয়। এতে করে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অদিত দৌড়ে এসে জানলার পাশে। অদি কাউকে দেখতে পায়নি, তাই চোখের পানি ফেলাতে থাকে। ওদিকে সাঁতারে দেওয়ার জন্য ইরা আসে ওদের কাছে। এইদিকে আকাশ লাফ দেওয়ার পর পাহাড়ের গায়ে বন্দুক ছুঁড়ে মারে, এতে করে ওখানে দড়ি আটকে যায়। এরপর আকাশ দড়ি বেয়ে উপরে চলে আসে। উপরের একটা জায়গায় আকাশ লুকিয়ে থাকে। অন্যদিকে আকাশের এখানে আবিরও আসে আর কিছু লোকজন নিয়ে। ওরা লুকিয়ে থাকে আকাশের অর্ডারের জন্য। আকাশ বন্দুক নিয়ে রেডি। এইদিকে আকাশ বের হয়ে যাওয়ার পর ড্রাইভার রুমে আসে। এ কি, তোরা সবাই জানালা দিয়ে কি দেখছিস? কই কিছু দেখছি না তো আমরা। তাহলে বাইরে দাঁড়িয়ে কি দেখছিস এমন করে? বাইকটা কত সুন্দর, তাই দেখছিলাম। একটু পরেই তো তোদের সবাইকে মরতে হবে, তাই যতটুকু উপভোগ করার করে নে। ড্রাইভারের কথা শুনে ওরা সবাই কান্না করতে থাকে। এইদিকে আকাশ আবিরকে বলে ফায়ার করার জন্য। আবির ওর লোকজনকে নিয়ে হামলা করতে থাকে। এইভাবে ওদের হামলার কারণে আবিরের লোকজন ও ড্রাইভার লোকজনের মধ্যে অনেক মারামারি হয়। এইদিকে ড্রাইভার বাহিরে গুলির আওয়াজ শুনে বাহিরে চলে আসে, দরজা বন্ধ করে। বাহিরে এসে দেখে আকাশ ওর কপালে বন্দুক ধরে আছে। এতে করে ড্রাইভার তো ভয় পেয়ে যায়। এ কি, তুই এখানে কি করে এলি? তা কি তোকে বলতে হবে কি করে এসেছি? না, কিন্তু তুই একা কি করে এদের সবাইকে মারলি? তাহলে শুনতে চাস কি করে? হ্যাঁ। তাহলে শোন। তুই যখন ভিতরে যাস তখন আমি আমার কিছু লোকজন এখানে অনেক আগেই ছিল। ওরা শুধুমাত্র আমার কমান্ডের অপেক্ষায় ছিল। তুই ভিতরে যাওয়ার পর আবির আমাকে ইশারা দেয়। কি? আবির? হুম। তুই কি আবিরকে চিনিস? চিনব না কেন? উনি তো অনেক বড় একজন ডন, এই আমেরিকায়। হুম। তাহলে বাকি কথা শোন। এরপর আমি আর আবির মিলে তোর লোকেদের মেরে ফেলি। এরপর আবির আমার কাছে আসে। কেমন আছেন কিং? এই কিংটা আবার কে? ওই, কথার মাঝখানে কথা বলবি না, বুঝলি? যা বলতেছি তা ভালো করে শোন। ড্রাইভার ভয়ে ঢোক গেলতে থাকে। এরপর আকাশ আবারও বলতে শুরু করে। আমি আর ভালো থাকলাম কোথায়? তোমার দেশে এত মাফিয়া। পর থেকে কত রকমের সমস্যার সম্মুখীন হয়েছি, তা তো বলার বাহিরে। এরপর হতে থাকলে তো তোমার ভয়ে মাফিয়ার মন থেকে উঠে যাবে। কিং, আপনি এই নিয়ে একটু চিন্তা করবেন না, আমি সবকিছু দেখে রাখবো। তোমার এখানে এসে এই নিয়ে আমি দুইবার সমস্যায় মধ্যে পড়েছি। কিং, আপনি চাইলে আমি আপনার সাথে থাকবো লোক নিয়ে, যাতে কেউ আপনার ধারে কাছেও না আসতে পারে। তার প্রয়োজন পড়বে না। আমি এখানে একা আসলে ওদের ক্ষমতা দেখাতাম। কিন্তু ভাগ্য ভালো, আমার সাথে আমার বোনও আছে। ভার্সিটির সব ছাত্রছাত্রী আছে, তাই ওদের দেখিয়ে কোনো কিছু করা যাবে না। বুঝতে পারলাম কিং, এখন আমাদের কি করতে হবে? এখন তুমি যাও ওদেরকে নিয়ে, আমি ভিতরে যাচ্ছি। কিন্তু কিং, ভিতরে কোনো লোক থাকলে? এরকম 10-15টা মানুষকে খালি হাতে হ্যান্ডেল করতে বেশি সময় লাগবে না। তোমরা যাও, আমি যখন বলবো তখন আসতেই হবে। কিং, একটা রিকোয়েস্ট করব। যা বলার তাড়াতাড়ি বলো। আমি কি আপনার সাথে কোলাকুলি করতে পারি? ঠিক আছে, নাও তাহলে।
এরপর আবির আকাশের সাথে কোলাকুলি করে ওখান থেকে চলে যায়। আবির চলে যাওয়ার পর তার মানে আবিরকে সাহায্য করাই সেই কিং আপনি? ঠিক ধরেছিস। এই কথা শুনে ড্রাইভার আকাশের পা ধরে কাঁদতে থাকে, সাথে ওর কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তোকে প্রাণ ভিক্ষা অবশ্যই দিতাম যদি তুই আমার বোনের সাথে বাজে কথা না বলে থাকতি, তাহলে বেঁচে থাকতি। কিন্তু এখন তো তোকে মরতেই হবে। কথাটা বলে আকাশ ড্রাইভারকে পাহাড় থেকে লাথি দিয়ে ফেলে দেয়। ড্রাইভার পড়তে পড়তে চিৎকার করে পড়ে যায়। ড্রাইভার পড়ে যাওয়ার পর আকাশ গিয়ে দরজা খুলে দেয়। আকাশকে দেখে অদ্রি গিয়ে জড়িয়ে ধরে। ভাইয়া, তোর কিছু হয়নি তো? আমার কিছু হয়নি বোন, এই দেখ আমি একদম ঠিক আছি। তুই তখন কেন এটা দিয়ে লাফ দিয়েছিলি? তুই জানিস আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। দেখ বোন, আমার কিছু হয়নি, তুই একদম চিন্তা করিস না বোন। এরপর বাকি সবাই এক এক করে বের হয়ে আসে। আকাশ সবাইকে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর গাড়ি চালাতে থাকে। আকাশ চালাচ্ছে, বাকি সবাই বসে আছে। কিছুক্ষণ পর ইরা ওর সিট থেকে উঠে আকাশের পাশের সিটে এসে বসে। কি ব্যাপার, তুমি এখানে? এমনি আসলাম। তা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আছি তো। তা তুমি এইভাবে ভয় পেয়ে আছো কেন? কি করব, এত কিছু হওয়ার পরও কিভাবে আনন্দে থাকবো বলো? তাও কথা। ওরা কথা বলতেছে, তখন আকাশ ওখানে আসে, ছাড়ও আসে। আকাশ, একটা কথা বলবো? কি কথা? আমরা আজকেই চলে যাব আমাদের দেশে, তাই গাড়ি এয়ারপোর্টের দিকে নিয়ে যাও। কিন্তু স্যার, এখনো তো অনেক কিছু দেখার বাকি রয়ে গিয়েছে। আর দেখো, এর চেয়ে বেশি থাকলে আমাদের আর হয়তো দেশে ফেরাই হবে না। কোনো চিন্তা করবেন না, তাহলে আগে হোটেলে যাই। এরপর ওখান থেকে সব ফর্মালিটি পূরণ করে আমরা এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, তাহলে তাই করো। তবে যাই করার খুব তাড়াতাড়ি করবে। চিন্তা করবেন না। ছাদ যাওয়ার পর আকাশ ও ইরা অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। হোটেলের সামনে এসে আকাশ গাড়ি থামায়। সবাই হোটেলে চলে যায়, কিন্তু আকাশ এখনো নামছে না। তাই ইরা বলে, কি ব্যাপার, তুমি নামবে না? আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ হলে আমি চলে আসব। ততক্ষণে তোমরা সবাই রেডি হয়ে নাও। কিন্তু তাহলে তোমার ব্যাগ কে গোছাবে শুনি? হুম হুম। কেন, অদ্রি তো আছে। আচ্ছা অদ্রি, অদ্রি কেন তোমার ব্যাগ গোছাবে? আমি ওর ভাই, ও আমার ব্যাগ গোছাতেই পারে, এতে সমস্যা কি? কি, অদ্রি তোমার আপন বোন? হ্যাঁ, কেন? দেখে কি বিশ্বাস হচ্ছে না? কিছুটা তো হচ্ছে না। এখন কি হচ্ছে? নাকি এখনো বিশ্বাস হচ্ছে না? এখনো কিছুটা শক্তের মধ্যে আছি। চিন্তা করবেন না, এখন আমাকে যেতে হবে। কোথায় যাবে? এই তো, এখান থেকে 30 মিনিট দূরে। বলছিলাম কি, আমিও তোমার সাথে যাব। কেন? আসলে আসলে এখানে আসার পর থেকে তো তেমন একটা ঘোরার সুযোগ পাইনি, তাই ভাবলাম একসাথে গিয়ে একটু হেঁটে আসি। আমি তো গাড়ি করে যাব, হেঁটে নয়। ও, তাই বলেন, সমস্যা নেই। তুমি যেভাবেই যেতে চাও ওইভাবেই যাব তোমার সাথে। কি মুশকিলে পড়লাম বাবা, কি মুশকিলে পড়লাম রে বাবা। এ তো দেখতেছি পিছু ছাড়বে না মনে হচ্ছে। কি করি কি করি এখন? কিছু একটা তো করতেই হবে। কি ভাবছো? তেমন কিছু না। আচ্ছা চলুন তাহলে। ইরা গাড়িতে উঠে এসে বসে। এরপর ইরাকে নিয়ে আকাশ বেরিয়ে পড়ে। অন্যদিকে হোটেলে ওরা নিজেদের ব্যাগ গোছাতে থাকে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে একটা পাহাড়ের কাছে আসে। ওয়াও, কি সুন্দর জায়গা এটা। এই জায়গাটা যত বেশি সুন্দর, আবার ততটাই ভয়ঙ্কর। কি বলো? আমার তো ভালোই লাগতেছে। তাহলে এইদিকে একটু ঘোরাফেরা করুন, আমি 20 মিনিটের জন্য আসতেছি। কোথায় যাবেন? বেশি দূরে না, এই পাহাড়ের পিছনে যাব। ওখানে কেন? কাজ আছে, সেজন্য। এখানে তোমার কি কাজ থাকতে পারে? তাছাড়া তুমি তো এখানে আগে কখনো আসোনি, তাহলে এত কিছু কি করে চেনো? কথা কি বলা অফ করবে, নাকি আশেপাশে ঘুরে দেখবে? ঠিক আছে, আমি এখানেই আছি, বাহিরে যাবে এটা বললেই হতো। মানে? না কিছু না, তুমি যাও। এইদিকে আকাশ পাহাড়ের পিছনে গিয়ে একটা মেন হলে আছে, ওটার ভিতরে ঢুকে পড়ে।
ওখানে আকাশ এসেছে আবিরের সাথে দেখা করার জন্য। কেমন আছেন কিং? আমি ভালো আছি। তা তোমরা কেমন আছো? সব কাজকর্ম ঠিকমতো চলছে তো? জি কিং, সবকিছু ঠিকঠাক মতো চলতেছে। কিন্তু আপনি হঠাৎ এখানে? তার আগে কিছু লোক পাঠাও বাহিরে। একটা মেয়েকে দেখতে পাবে, ওকে একটু দূরে থেকে ফলো করবে। আর হ্যাঁ, শুধু ফলো করবে, কোনো ক্ষতি যেন না হয়। ঠিক আছে কিং, আমরা ফলো করে রাখবো। এবার বলুন কিং। ইউসুফ খান ছাড়া পেয়েছে, তা নিশ্চয় শুনেছ। হ্যাঁ কিং, শুনেছি। ওরা এখন কিছুটা বমের দিক থেকে পাওয়ারফুল হয়ে যাবে। তাই তুমি এখান থেকে আমার জন্য কিছু অস্ত্র পাঠাতে হবে, তার সাথে অত্যাধুনিক বোমা। কিং, কি যে বলেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যত তাড়াতাড়ি পারি সব কিছু পৌঁছে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে চলে যাচ্ছি, আর যে কোনো সময় আবারও এই দেশে ফিরে আসব। আসার আগে একটা কল দিয়েন কিং, যাতে আপনার আপ্যায়ন করতে পারি। এখন আমি উঠি, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে কিং, আবার আসবেন। আকাশ বের হয়ে চলে আসে। এইদিকে ইরা আকাশকে দেখতে পেয়ে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি কাজ সেরে ফেলেছো? কোন কাজ? এই যে, যেই কাজ করার জন্য তুমি পাহাড়ের পেছনে গিয়েছো। হ্যাঁ, শেষ। এখন যেতে হবে। ওরা নিশ্চয় এতক্ষণে সব গুছিয়ে নিয়েছে। আচ্ছা চলো তাহলে। আকাশ ইরাকে নিয়ে চলে আসে হোটেলের দিকে। এইদিকে হোটেলে ইরাকে দেখতে না পেয়ে নদী ও রোজা চলে আসে অদ্রির কাছে। অদ্রি, ইরাকে না খুঁজে পাচ্ছি না। কি বলছিস? কখন থেকে? এই তো অনেকক্ষণ হলো। ওকে, একটা কল দে। এটা কি লন্ডন যে কল দিব? তাহলে আমি ভাইয়াকে কল দিই, দেখি উনি কি বলে। তাড়াতাড়ি করে দে। অদ্রি কল দিয়ে জানতে পারে ইরাও ভাইয়ের সাথে আছে আর ওরা আসতেছে। এই কথাটা অদ্রি রোজা ও নদীকে বলে। ওরা দুজনে শুনে অনেকটা দুশ্চিন্তা থেকে মুক্তি পেল। কিছুক্ষণ পর আকাশ ইরাকে নিয়ে হোটেলে আসে। হোটেলে এসে ইরাও ব্যাগ গুছিয়ে নেয়, আকাশও ওর ব্যাগ গুছিয়ে নেয়। এরপর ওরা গাড়িতে করে চলে আসে এয়ারপোর্টে। আকাশে সিকিউরিটির জন্য আবির সহ ওর লোকজন ছিল। আবিরের গাড়িও লোক থাকতে আর কোনো সমস্যা হয়নি। এরপর ওখানে সব রকম ঝামেলার কাজ শেষ করে ওরা এয়ারপোর্টের ভিতরে গিয়ে বসে। আকাশ ততক্ষণে আবিরের সাথে কথা বলতে থাকে। আবিরের সাথে কথা বলা শেষ করে আকাশ এয়ারপোর্টের ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে টিকিট নিয়ে আকাশ ওর সিটে গিয়ে বসে পড়ে। ওখানে বসার পর ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওরা নিজেদের দেশে চলে আসে। অন্যদিকে নিজেদের দেশে আসার পর এয়ারপোর্ট থেকে ওরা যে যার গাড়ি করে যেতে থাকে। পথের মধ্যে যাওয়ার সময় কিছু কথা বলার ছিল। কি কথা? তোমার নাম্বারটা তো নেওয়া হলো না। তাহলে এখন নিয়ে নাও। আচ্ছা দাও। আকাশ ইরাকে ওর নাম্বার দেয়। নাম্বার পেয়ে ইরা ওখান থেকে চলে আসে। অন্যদিকে বাড়িতে আসতেই আকাশের বাবা মা দুজনেই অবাক। আকাশ, তোরা এত তাড়াতাড়ি ফিরে এলিছে? এমনি বাবা, ওদের ওখানে নাকি একটুও ভালো লাগছে না, সেই জন্য চলে আসলাম। শুধু কি তোরা দুজনে এলি নাকি সবাই একসাথে এলো? সবাই চলে আসলাম। তাছাড়া ওই দেশে দুর্যোগের কারণে কিছু সমস্যা হবে, তাই আমরা চলে এলাম। এখন তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা মা, চল ভাইয়া। ওরা ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে রানা ও ইসুফ অনেকটা জাল বিছিয়ে রেখেছে, কেননা ইসুফ বোমা বানাতে শুরু করে। এতে করে অনেক পাওয়ারফুল সব বোমা বানাতে থাকে। অন্যদিকে ওরা যে বোমা শহরের বিভিন্ন জায়গায় ব্লাস্ট করার চিন্তা ভাবনা করতে থাকে। এইদিকে আকাশের লোক সেই খবর জেনে যায়। তাই আকাশের লোকেরা সব তথ্য আকাশকে বলতে থাকে। কিং, খবর পেয়েছি। কি খবর? কিং, খবর পেয়েছি লনার রোগ মানে ইউসুফ ওরা অনেকগুলো বোমা বানায় আর ওই বোমাগুলো শহরের বিভিন্ন জায়গায় নাকি লাগাবে। কি বলো? তাহলে তো অনেক মানুষই মারা যাবে। ঠিক বলছেন কিং। এখন তাহলে তোমরা নিজেদের লোকেদের সাবধান করে দাও, আমি পুলিশকে বিষয়টা জানাচ্ছি। ঠিক আছে কিং। এইদিকে দিন যেতে থাকে। অন্যদিকে আকাশ পুলিশকে কল দেয়। আকাশ যেহেতু একজন টপ বিজনেসম্যানের ছেলে, তাই ওর কথা শুনছে পুলিশ। আকাশ সাহেব, তার মানে আপনি বলতে চান ওই ইউসুফ খান তাহলে শহরের বিভিন্ন জায়গায় বোমা লাগাবে? জি, ঠিক ধরেছেন। আপনারা তাহলে বোমা স্কোয়াডকে সবসময় তৈরি থাকতে বলবেন। আর যদি পারেন, বিভিন্ন জায়গায় আপনারা মানুষের উপর নজরদারি করতে পারেন। ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। আমি এ তথ্য সব জায়গায় দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।
এইদিকে পুলিশ অফিসার সব জায়গায় এই খবরটা দিতে থাকে। প্রতিটা পুলিশ স্টেশনে ওরা বোমা স্কোয়াড নিয়ে রাখে, যাতে করে খুব সহজে ওরা অ্যাকশন নিতে থাকে। অন্যদিকে বস, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা হয়েছে? বস, পুলিশ কি করে আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গেল? কি করে ওরা জানলো আর কখন জানলো? বস, এই ব্যাপার আমি এখনো জানি না। টিভিতে খবর দেখলাম। টিভি অন করতো, দেখি কি দেখাচ্ছে। রানা টিভি অন করে তখন ওখানে একটা চ্যানেলে পুলিশ অফিসার বক্তব্য দিচ্ছে। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, ওই ইনফরমেশন যদি সত্যি হয় তাহলে শহরের মধ্যে অনেক বড় একটা ধামাকা হবে। আপনারা নিজের বাড়ি ছেড়ে বাইরে তেমন একটা থাকবেন না, এতে করে আপনাদের জীবনের ঝুঁকিটা একটু কমবে। তাই আপনারা যখনই কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন সাথে সাথে আপনারা ওনার ব্যাগ চেক করবেন। যদি তেমন কিছু পান সাথে সাথে কল দেবেন। ওরা হয়তো এই তথ্যটা পাওয়ার পর প্ল্যান চেঞ্জ করতে পারে, কিন্তু আমরা আমাদের কর্তব্য পালন করে যাব। ধন্যবাদ। এই খবরটা শোনার পর ইউসুফ ও রানা বুঝতে পারছে না এরা কি করে জানতে পারলো। তখন রানার মনে একটা বুদ্ধি এলো। বস, একটা কাজ করলে হয় না? কি কাজ? বস, আমরা প্ল্যানটা আরো কয়েকদিন পর করি। কখনোই না। আমরা যত তাড়াতাড়ি বোমা দিয়ে মানুষ মারতে পারবো তত তাড়াতাড়ি ওরা আমাদের ভয় পাবে। আমি আবারও এই দেশের মানুষের মনে ভয়ের সৃষ্টি করতে চাই। ঠিক আছে বস, এবার তাহলে কয়টা বোমা একসাথে লাগাবো? বেশি না, 5টা জায়গায় বোমাগুলো লাগাবে। আর প্রতিটা বোমা যেন রাত 8-9টার ভেতরে ব্লাস্ট হয়। তাই হবে, কিন্তু কোন কোন জায়গায় এইগুলো লাগাবো? এই বোমাগুলো লাগাবে শহরে থাকা বিভিন্ন শপিং মল, হসপিটাল, রেস্টুরেন্টে, হোটেলে আর ভার্সিটিতে। এই গুরুত্বপূর্ণ 5টি জায়গায় বোমা লাগাবে। শহরের সবচেয়ে বড় শপিং মল কোনটা? সবচেয়ে বড় মল হচ্ছে গ্রিন চিলি মল। তাহলে ওখানে একটা বোমা লাগাবে, তবে মেইন পিলারের সাথে। এরপর সবচেয়ে বড় হসপিটাল? বুঝতে পেরেছি, প্রতিটা বড় বড় জায়গা দেখে লাগাবো। ঠিক ধরেছ। এখন তাহলে গিয়ে কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, এমনভাবে লাগাবে ওই পিলারটা ধ্বংস হলে বাকি পিলারগুলোও যেন নষ্ট হয়ে যায়। বুঝতে পারলে? হ্যাঁ বস, বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না বস, আমি 2 দিন পর থেকে কাজটা শুরু করব। সে যাই করো, কেউ যেন বুঝতে না পারে আসল ব্যাপারটা। ঠিক আছে বস। এইদিকে পুলিশ ও বাকি প্রশাসনের লোকরা একটা মিটিংয়ে বসে। এই মিটিংয়ে কোথায় কোথায় বোমা লাগাতে পারে তা নিয়ে কথা বলতে থাকে। স্যার, আমরা শহরের বিভিন্ন জায়গায় নাম কালেক্ট করেছি যেখানে বোমাগুলো লাগাতে পারে। আমারও তাই মনে হয়, এই জন্য আমরা এখানে কিছু কিছু জায়গার নাম সিলেক্ট করেছি। আমি এখন আপনাদের ওই জায়গাগুলোর ব্যাপারে বলবো। এখানে এখানে আমাদের লিস্টে অনেক কিছু আছে, যেমন স্কুল, কলেজ, ভার্সিটি, শপিং মল, সোসাইটি, হসপিটাল, পার্ক, রেস্টুরেন্ট, মল ইত্যাদি। এগুলোর ওপর ওরা অ্যাকশন নিতে পারে। তা তো বুঝলাম, কিন্তু আমাদের দেশে তো এইগুলোর কোনো অভাব নেই। তাহলে আমরা কি করে বুঝবো যে আসলে এই বোমা কোন জায়গায় লাগানো হবে? এর জন্য একটা উপায় তো অবশ্যই আছে। কোনো উপায়? যার মাধ্যমে আমি ওই ইনফরমেশন পেয়েছি ওনার সাথে কথা বলি, তাহলে আমি এর ফয়সালা করতে পারবো। কিন্তু এই তথ্যটা যদি গুজব হয়? তথ্যটা 80% সত্যি আমি মনে করি। কেননা তোমরা তো জানো ইউসুফ খান ছাড়া পেয়ে গিয়েছে। ইউসুফ খান বোমা বানাতে ওস্তাদ। তাই আমাদের বাইরে থেকে বোমা স্কোয়াড আনতে হবে, কেননা ইউসুফ এর বোমা ডিফিউজ করা অনেক হার্ড হবে। এখন তাহলে আমরা কি করব? চিন্তা করো না, বোম স্কোয়াড তো আনা যাবে, কিন্তু বোমা কোথায় কোথায় লাগাবে এখন ওইটা জানাটা বেশি প্রয়োজন। তাহলে ওনাকে কল দিন। দাঁড়াও, কল দিচ্ছি, তোমরা সবাই চুপ করে থাকবে। এইদিকে পুলিশ অফিসার কল দেয়। কল দেওয়ার পর জি স্যার, বলেন কি মনে করে কল দিয়েছেন? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, অনেক সমস্যা। কি সমস্যা হয়েছে? আমরা তো বুঝলাম বোমা কোথায় কোথায় লাগাতে পারবে, কিন্তু সঠিক কোনো জায়গায় তা বুঝতে পারছি না। দেখেন স্যার, এটা তো সহজ। এখানে আমাদের সবার অবস্থা খারাপ আর তুমি বলছো সহজ? জি, সহজ ব্যাপার। দেখুন, আপনারা লিস্ট অনুযায়ী যে জায়গার মধ্যে সবচেয়ে মানুষের ভিড় বেশি হয় ওইখানে বোমা লাগাতে পারে। বুঝতে পারছি, তাহলে বোঝা যায় এখনকার সবচেয়ে বড় বড় শপিং মল, হসপিটাল, সোসাইটি, স্কুল, কলেজ, ভার্সিটি আর হোটেলে এগুলো দেখে তাহলে কাজ করতে হবে। কিন্তু একটা জায়গায় সমস্যা,
কোন জায়গায়? ইউসুফের বোমা ডিফিউজ করার মতো লোক আমাদের কাছে নেই। তাহলে সরকারকে বলে বাইরের রাষ্ট্রের থেকে আনিয়ে নিন। তাই করতে হবে। তবে মানুষকে বলবেন একটু সাবধানে যেন থাকে, বাড়ি থেকে বাইরে যেন বের না হয়। চিন্তা করতে হবে না, ওইদিকে আমাদের লোক খেয়াল রাখবে। ধন্যবাদ স্যার। এরপর কল কেটে দেয়। কল কাটার পর ওরা ভাবতে থাকে, লিস্ট অনুযায়ী সব বড় বড় জায়গার নাম এন্ট্রি করতে থাকে। এভাবে প্রায় অনেকগুলো নাম ওদের সামনে আসতে থাকে। ওরা এই নামগুলো নিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ ওর কাজকর্ম করতে থাকে। এইদিকে ইরা আকাশের সাথে দেখা করার জন্য ওদের অফিসে আসে। তখন ওদিকে সাথে করে নিয়ে আসে, কেননা ইরা চাইলেও একা একা এখানে আসতে পারলেও ও ঢুকতে পারবে না ভিতরে, সেই জন্য ওদিকে নিয়ে আসে। আকাশ, অদ্রি ও ইরাকে দেখে চমকে ওঠে। এ কি অদ্রি, তুই এখানে? তোর কাছে কি? ভাইয়া, তোর কি মনে হয় আমি তোর কাছে শুধুমাত্র ডলারের জন্যই আসি? না, তুই তো কখনো অফিসে আসিস না। হয়েছে, আর বলতে হবে না। ইরা আমাদের অফিসটা দেখতে চেয়েছিল, তাই নিয়ে আসলাম। তো তুই তো অফিসটা চিনিস, তুই তাহলে ঘুরে দেখা। আমি কেন দেখাবো? বাইরে তাহলে কে দেখাবে? তুই দেখাবি। আমি কেন? আমি বলছি সেজন্য। ইরাকে অফিসটা ঘুরে দেখিয়ে ছাদে নিয়ে যাবি। এরপর ইরা তোর কাজ হয়ে গেলে আমাকে কল করিস, আমিও ছাদে আসবো। ঠিক আছে। এই যে, তাহলে কি এবার যাওয়া যায়? অদ্রি যখন বলেছে তখন আর না করতে পারবো না। কিন্তু তুই কি করবি? আমি তো চেয়ারে বসে কাজ করব। কি কাজ? বোন, দয়া করে এমনটা করিস না। দরকার হলে কম্পিউটারে গেমস খেল, ফাইল দে, তবুও কলম দিয়ে কোথাও কিছু লেখিস না। ঠিক আছে, লিখবো না। এই তো লক্ষ্মী বোন আমার। এই যে, তাহলে চলুন আমার সাথে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে যেতে থাকে। আকাশ ইরাকে ওদের একটা অফিসের সব কয়েকটা ফ্লোরে দেখাতে থাকে। এভাবে 2 ঘন্টা ধরে আকাশ সব কিছু দেখাতে থাকে। সব কিছু দেখানো শেষ হলে আকাশ ইরাকে নিয়ে ছাদে যায়। ওখানে লাঞ্চ টাইমে অফিসের কিছু লোক ছাদে ছিল। ওরা আকাশকে দেখতে পাইয়ে ছাদ থেকে চলে যেতে চাইলো। আকাশ তখনই বলল, আরে, তোমাদের যেতে হবে না। তাছাড়া এখনো তো অনেক সময় আছে তোমাদের কাজ করার জন্য। সমস্যা নেই স্যার, স্যারটা অনেক সুন্দর, তাই আমরা প্রতিদিন লেকচার পরে এখানে আসি। আপনি তো এখানে আসেন, তাই আজকে যেহেতু ম্যাম এসেছেন তো থাকুক না, আমরা চলে যাই এখানে। লাগবে না। এই তোমরা যে যা যা আসছো সবাই সাথে থেকে নামো। এরপর ছাদে থাকা বাকি সবাই নেমে যেতে থাকে আস্তে আস্তে। ওরা সবাই যাওয়ার পর ইরা গিয়ে দরজা আটকে কি দেয়। ব্যাপার, দরজা কেন বন্ধ করেছেন? তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? চোখ বন্ধ করো, তারপর বলছি। ঠিক আছে। এই, দাঁড়াও দাঁড়াও, তুমি চিটিং করতে পারো না, ওকে? আমি চোখ বেঁধে দিচ্ছি। ইরা চোখ বেঁধে দেয় আকাশের। একটা পাশে গিয়ে মোবাইল ভিডিও কল দেয় অদ্রিকে। অদ্রি দেখতে থাকে ওরা আসলে কি করে। ইরা ছাদের থেকে সবচেয়ে সুন্দর ও বড় ফুলের হাতে নিয়ে আকাশের সামনে হাঁটু ভাঁজ করে বসে। আর কতটা সময় লাগবে? এবার চোখ খুলতে পারো। আকাশ চোখ পেলে তাকিয়ে দেখে ইরা লাল একটা গোলাপ নিয়ে আকাশের সামনে বসে আছে। আকাশ ইরার দিকে ভালো করে তাকালে। আই লাভ ইউ আকাশ। এইদিকে আকাশ কি বলবে বুঝতে পারছে না, কেননা আকাশও ইরাকে ভালোবাসে, কিন্তু অদ্রির বান্ধবী হওয়ার কারণে কথাটা বলতে পারেনি। কি হলো, তুমি কি আমাকে ভালোবাসো না? আই লাভ ইউ টু। কথাটা বলে ইরার হাত থেকে ফুলটা নিয়ে নেয়। এতে ইরাও অনেক খুশি হয়, আকাশকে জড়িয়ে ধরে। এইদিকে ওদের এই দৃশ্যগুলো অদ্রি মোবাইলে দেখে অনেক খুশি হয়। যাক, এতদিন পর আমি আমার একজন বেস্ট ফ্রেন্ডের মতো একজন ভাবিকে পেলাম। এইদিকে আকাশ কিছু করতে গেলে ইরা বলে ওঠে, দাঁড়াও, আমি ওদিকে আসতে বলি। ঠিক আছে। ইরা ওদিকে বলার আগেই ওদের দরজার সামনে গিয়ে নক করে। ইরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। ইরা দরজা খুলে দেওয়ার পর, তোকে কি বলেছে ধন্যবাদ দিব ভাইয়া? ধন্যবাদ কেন? কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ডকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস সেজন্য। তার মানে সবকিছু কি তুই জানিস? আমি তো ওকে এই বুদ্ধিটা দিই। সত্যি? তোর বুদ্ধিটা অনেক কাজ দিয়েছে। কাজে তো দিতেই হবে, দেখতে হবে না কার বোন আমি। কথাটা বলে ইরা ও আকাশ ওরা হেসে ওঠে। এই অবস্থায় অদ্রি, ভাইয়া, তোর জন্য আরেকটা সুখবর আছে। কি সেই সুখবর? শুধু তোর জন্য কেন, ইরার জন্যও আছে। কি?
আমার জন্য কি আছে? আসলে তোমরা দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখবে যখন আমি 1 2 3 বলবো তখন। ঠিক আছে। তাহলে শুরু করি। 1 2 3। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তাহলে শুরু করি। 1 2 3। আকাশ, ইরা ও দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখে আকাশের বাবা মা, ইরার বাবা মা, ওরা সবাই ছাদে এসে হাজির। ওনাদের দেখে আকাশ ও ইরা ওরা দুজনেই চমকে ওঠে, সাথে ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। ভাইয়া, এত কিছু না ভাবলেও চলবে। এই সব প্ল্যান আমার ছিল। আমি শুধু অপেক্ষা করেছিলাম তুমি ইরার প্রপোজাল যদি রিজেক্ট করতি তাহলে আমি ওনাদের চলে যেতে বলতাম। কিন্তু তুই এখন ওকে অ্যাকসেপ্ট করেই নিয়েছিস, তখন আমি ওনাদের নিয়ে আসতাম। অদ্রি, তোকে তো আমি... এরা দৌড়ে গিয়ে ওদেরকে মারতে চায়। ওদ্রি ব্যাপারটা বুঝতে পেরে ওখান থেকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ওদ্রি আকাশের পাশে এসে দাঁড়ায়। এতে করে ইরা আকাশের কাছে আর আসেনি। অন্যদিকে তাহলে ওরা যেহেতু একজন আরেকজনকে ভালোবাসে, তখন ওদের বিয়েটা দিয়ে দেওয়া দরকার। তুমি কি বলো ইরার মা? তাহলে তো ভালোই হয়, এখন বিয়ান সাহেবের অনুমতি পেলেই হয়। দেখুন, আমাদের কোনো আপত্তি নেই। যেখানে আমার মেয়ে ওর ছেলের মতো আছে, সেখানে আমরা আর কিছু বলার নেই। আমি আর অদ্রির মা, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে আর কি, আমরা তাহলে ওদের বিয়ে নিয়ে এখানে আলোচনা করি। বাবা মা, আঙ্কেল আন্টি, আমি চাই ওদের বিয়ে 7 দিনের ভিতরেই দিয়ে দিতে। এখন এই নিয়ে আপনারা কি বলেন? তা না হয় বুঝলাম, কিন্তু ইরার পড়াশোনা শেষ হওয়ার আগে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? আরে আম্মু, পড়াশোনা তো পরেও করতে পারবো, কিন্তু বিয়ে তো একবারই করব, তাই না? তাই আগে বিয়ে করে নিই, তারপর না হয় বাচ্চা কাচ্চা হওয়ার পর। এইদিকে ইরার কথা শুনে সবাই মিট মিট করে হাসতেছে। অন্যদিকে আকাশ কাশি দেয়। আকাশের কাশি শুনে, ও কিছু না, ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে। তুমি কোনো চিন্তাই করো না। তাছাড়া ইরা, তোর যে লজ্জা শরম সব চলে গেছে, তুই কি বুঝতে পারছিস? ওই পেতনি, তুই চুপ থাক। এমনিতেও পড়াশোনা করতে আমার ভালোই লাগে না, তবুও বিয়ে করলেও পড়াশোনার জন্য চাপ দিতে পারে, তাই একটু বেবি হলে কেউ আর পড়াশোনা করতে বলবেই না। এইদিকে আকাশ কি বলবে কিছুই বুঝতে পারছে না। অনার্সে পড়া একটা মেয়ে এমন কিছু বলতে পারে তা আকাশের জানার বাহিরে। ইরার কথায় আকাশ লজ্জা পাচ্ছে, কিন্তু ইরা শুধু বলেই যাচ্ছে, ঠিক আছে মা, তোমাকে আর কিছু বলতে হবে না। বিয়ের পর তোমাকে পড়তে হবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। তবে আমি আর ইরা কিন্তু মাঝে মধ্যে ভার্সিটিতে যাব। একটু আগে তো বললে পড়াশোনা করবে না, এখন আবার বলছো ভার্সিটিতে যাবে। কিছু তো বুঝতে পারছি না। আসলে ভার্সিটিতে যেতে ভালোই লাগে না, কারণ বন্ধুদের সাথে আড্ডা দেই কম। শুধু আমি আর অদ্রি একটু বেশি আড্ডা দেই, কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না। আম্মু, পড়াশোনা বাদ দিয়ে বিয়ের তারিখ ঠিক করো। বিয়ের পর আমি ওকে নিয়ে যাব, এরপর দুজনে মিলেই পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এরপর ওদের বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। অন্যদিকে আকাশ ও বাকি সবাই চলে আসে ওখান থেকে। এইদিকে 2 দিন পর পুরো শহরে রেড অ্যালার্ট জারি করে দিল। বোমার ঘটনা নিয়ে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা সহ সব কিছু দিয়ে রাখা হয়, যাতে করে সব কিছু পর্যালোচনা করতে পারে। 2 দিন পর রানা ও ইউসুফ সবগুলো বোমা ওর লোকদের হাতে দেয়। সাবধানে লাগাবি এই বোমাগুলো। এগুলো লাগানোর পর এই বাটনটা চাপ দিবি, এতে করে এই বোমা অ্যাক্টিভেট হয়ে যাবে। তাও 30 মিনিটের মতো সময় থাকবে ওখান থেকে পালানোর জন্য। বস, এতটা সময় তো অনেক বেশি। তা নিয়ে তোদের ভাবতে হবে না, যা বলছি তাই কর। তবে সাবধান থাকবি, পুলিশ কিন্তু পাগলের মতো সবকিছু খুঁজতেছে। চিন্তা করবেন না বস, যা কিছু হয়ে যাক না কেন আমি ওই বোমাটা লাগিয়েই ছাড়ব। গুড, তবে তোদের মধ্যে কেউ যদি ধরা খেয়ে যাস তাহলে বোমা অ্যাক্টিভেট করে দিবি। ওকে বস, তাই হবে।
এইদিকে 5 জন লোক মিলে 5টা জায়গায় চলে যেতে থাকে। পথের মধ্যে পুলিশ সবগুলো জায়গা এবং গাড়ি চেক করতে থাকে, কেননা যাতে করে বোমাগুলো কোনোভাবেই ওদের জায়গায় পৌঁছাতে না পারে। আর প্রতিটা গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ পাহারা দিচ্ছে। রানার লোক বোমাগুলো অনেক উপরে ওই লোকগুলি নিয়ে আসে। অন্যদিকে পুলিশ তো ওদের মতো করে পাহারা দিতে থাকে। অন্যদিকে রানার লোক ওই জায়গাগুলোতে বোমা রেখে চলে যায়। যখনই ওরা বোমা অ্যাক্টিভ করে তখনই ওখানে সাইলেন্সার বাজাতে শুরু হয়। এতে করে ওখানে থাকা সবগুলো পুলিশ আশেপাশে খুঁজতে থাকে। এই সাইলেন্সার মূলত বোমা শনাক্ত করার জন্য লাগানো হয়েছে। এই মেশিনগুলো ওরা প্রতিটা গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখেছে, যাতে করে খুব সহজে ওরা বুঝতে পারে যে এখানে বোমা রয়েছে। তাড়াতাড়ি করে বোমাটা খুঁজতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, নয়তো বিপদ হয়ে যেতে পারে। এইদিকে ওরা খুঁজতে থাকে, অন্যদিকে ওরা বোমাটা পেয়ে যায়। এভাবে যতগুলো জায়গায় বোমা লাগিয়েছিল সবগুলো বোমা পুলিশ খুঁজে বের করে এই ট্রেকার মেশিনের কারণে। অন্যদিকে প্রতিটা জায়গায় একজন করে বোমা স্কোয়াড চলে আসে। ওরা নিজেদের অনেক চেষ্টা করার পরেও ওই বোমা ডিফিউজ করতে পারছে না। এদিকে সময় খুবই কম থাকায় ওরা আরো বেশি সমস্যায় পড়লো। তাই ওরা সিদ্ধান্ত নিল এই বোমাগুলো পানিতে অথবা আকাশে নিয়ে যাবে। এতে করে মানুষের ক্ষতি হওয়ার চান্স একদমই কমে যাবে। তাই যেদিকে পেরেছে ওইদিকে বোমাগুলো ছুঁড়ে মারে। কেউ কেউ বড় কোনো সমুদ্র না পেয়ে ওইগুলো আকাশ পথে ড্রোন ক্যামেরার মধ্যে পাঠিয়ে দেয়। এতে করে 3টা ড্রোন ক্যামেরা করে উপরে উঠিয়ে দেয় আর 2টা বোমা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে। এতে করে কারো কোনো ক্ষতি ছাড়াই ওরা নিজেদের অপারেশন সাকসেস করে। আমরা পেরেছি আমাদের এই শহরটাকে বাঁচাতে। হ্যাঁ, আমরা পেরেছি। এখন আমাদের এইখানে থাকতে হবে কিছুক্ষণ। বলে তো যাই না ওদের নেক্সট প্ল্যান কি। হয়তো এই দিকে আমাদের ব্যস্ত রেখে অন্যদিকে ওরা কোনো ঝামেলার সৃষ্টি করে বসেছে। তাহলে আমি কিছু ফোর্স নিয়ে ওখানে যাচ্ছি। এইদিকে ওরা চলে যায়। অন্যদিকে অন্য একটা ভার্সিটিতে পুলিশ এরকম বোমা ড্রোনের মাধ্যমে তো নষ্ট করে, কিন্তু এখানে 2টা বোমা লাগানো হয়েছে, যার ফলে একটা বোমা আকাশের মধ্যে নষ্ট করে আর একটা বোমার আঘাতে ভার্সিটির অনেক মানুষের ক্ষতি হয়। যদিও তখন ভার্সিটিতে তেমন কেউ ছিল না, তাই বেশিরভাগ মানুষই বেঁচে যায়। এদিকে রানা তো রেগে একেবারে আগুন হয়ে আছে। ওরা কি করে বুঝলো যে তোরা বোমা রেখেছিস? বিশ্বাস করুন বস, আমরা কিছুই জানি না। আমরা তো বোমা রাখা অবধি কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন বোমা অ্যাক্টিভ করি তখন চারদিকে শব্দ হতে শুরু করে আর আমরা পালিয়ে আসি। তার মানে ওরা ফায়ার অ্যালার্ম চালু করে রেখেছিল। বস, সেটা আবার কি? এটা এক ধরনের ট্রেকার। এটার মাধ্যমে কোনো বোমা যদি অ্যাক্টিভেট থাকে তাহলে এটা শব্দ করে ওঠে। এতে করে ওরা বুঝতে পারে যে বোমা অ্যাক্টিভেট করা আছে। ওহ বস, বুঝতে পারলাম। কিন্তু ভার্সিটির বোমাটাও তো ওরা খুঁজে পেয়েছিল, তাহলে ওখানে কি করে ফাটলো বোমা? আমি বলছি কি কারণে। বস, আপনি এখানে কেন এলেন? একটু রেস্ট নিতে পারতেন। আমার চিন্তা করতে হবে না। আমি তোমার লোকের সাথে আরও একটা বোমা নিয়ে বের হই। এরপর আমি ওকে সব রকম বুদ্ধি দিতে থাকি। মনে হয় ওই বুদ্ধির জন্যই আজকে এদের এই হাল হয়েছে। তাহলে তো এই কাজটা সব জায়গায় করতে হবে। এখন তোমাকে করতে হবে না। এখন শুধু এটা ভাবো, ওদের এত সাহায্য কে করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমারও তো এই প্রশ্ন। আচ্ছা কিং, ওদের সাহায্য করছে না তো? কি যে বলে না বস, ও তো নিজে একটা মাফিয়া, ও কি করে সাহায্য করবে? ওকে শুধুমাত্র মাফিয়া জগতের সবাই ভয় পায়, কিন্তু এমনও তো হতে পারে বাহিরের জগতে ওর নাম অন্য একটা হতে পারে। কি নাম হতে পারে? দেখো, হয়তো বাহিরের জগতে কিং হয়তো সাদাসিধে হবে, কারণ মাফিয়ারা ঠিক এরকমই হয়। তাই এত টেনশন করতে হবে না। এরপর থেকে এমনটা করতে হবে, তার আগে জানতে হবে ওই ছেলেটাকে কে যে এমন করে সাহায্য করছে। বস, চিন্তা করবেন না, আমরা ঠিকই জানতে পারবো কে সেই ছেলে। কি করে? পুলিশকে যদি ছেলেটা সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ওই ছেলেটাকে প্রকাশ্যে আনবে ওরা। দেখো আগে আনে কিনা। অন্যদিকে পুলিশ আকাশের বুদ্ধির জন্য ওকে
জনসাধারণ মানুষের সামনে পুরস্কার দেয়। এতে করে আকাশ অনেক খুশি হয়। অন্যদিকে আকাশ ওখান থেকে চলে আসে। যদিও আকাশ ওর মুখটা ঢেকে নিয়েছিল যাতে করে ওকে কেউ চিনতে না পারে। অন্যদিকে আকাশ বাড়িতে চলে আসে। এসে আকাশ ওর বিয়ের কেনাকাটা শুরু করে দেয়, যার জন্য সব কিছু অ্যারেঞ্জ করতে থাকে। অন্যদিকে ওদের পরিবারের সবাই আসে শপিং করার জন্য। এইদিকে ওরা শপিং করতেছে, অন্যদিকে আকাশ ওর মতো করে বসে আছে। তখন একটা কল আসে। হ্যাঁ আবির, বলো। কিং কেমন আছেন? আমি যা পাঠিয়েছি তা ঠিকমতো কাজ করতেছে তো? ওইগুলো অনেক ভালো কাজ করেছে, যা বলার বাহিরে। ধন্যবাদ কিং, আপনি আমার প্রশংসা করেছেন, এটাই আমার জন্য বড় পাওয়া। তোমাকে আজকের ফ্লাইটে আমার এখানে আসতে হবে, তবে আসবে শুধুমাত্র আমার বন্ধু হয়ে। কিং, আপনি আমাকে নিজের বন্ধু বলেছেন, এর চেয়ে সৌভাগ্য কিছু হতেই পারে না। তোমার বাবা মা আসতে দিবে তো? চিন্তা করবেন না, মা বাবাকে ট্রিপের কথা বলে আসবো। ঠিক আছে, তাহলে চলে আসো। এদিকে আবির অনেক খুশি হয়। আবির ওর সব কিছু রেডি করে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে আবির ওর লোকদের বলে এই কয়েকদিন সব কিছু দেখাশোনা করার জন্য। অন্যদিকে আকাশ বসে আছে। তখন ইরাও আসে ওর কাছে। এ কি, তুমি এখানে বসে আছো কেন? না, এমনি। আমার সাথে চলো, আমি কিছু শাড়ি পছন্দ করেছি, ওইগুলো ট্রায়াল দিয়ে দেখব। তুমি কি শাড়ি দেখাতে নিয়ে যাবে, নাকি অন্য কোনো মতলব আছে ম্যাডাম? তুমি বুঝলে কি করে? হুম হুম, আমি না বুঝলে আর কে বুঝবে? হয়েছে, চলো এবার। ওরা দুজনে ট্রায়াল রুমে গেল। এরা প্রতিটা শাড়ির ট্রায়াল দিয়ে আকাশকে দেখায়। এভাবে 4টে শাড়ি দেখার পর আকাশের একটা শাড়ি পছন্দ হয়েছে, তাই ওটা নিতে বলে। এরা বাকি শাড়িগুলো এক পাশে রাখে, এই শাড়িটা প্যাক করে নেয়। অন্যদিকে ওদের সব কিছু কেনা শেষ হয়ে যায়, ওরা তাই বাড়িতে ফিরে যায়। অন্যদিকে পরের দিন আবির বাংলাদেশে এসে পৌঁছায়। এসে আকাশকে কল দেয়। কিং, আমি তো চলে এসেছি, আপনি কোথায়? আমি একটা গাড়ির নাম্বার বলতেছি, ওই গাড়িতে গিয়ে উঠে পড়ো। ঠিক আছে। আবির এই গাড়ির নাম্বার খুঁজে বের করে। ওই গাড়িতে একটা মেয়ে বসে আছে। তাই আবির গাড়ির গ্লাসে শব্দ করে। একটা মেয়ে গাড়ি থেকে গ্লাস নামায়। গ্লাস নামিয়ে মেয়েটি ছেলেটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আবিরও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন কি চাই? আমাকে কিং, মানে আকাশ বলছিল এই গাড়ির ঠিকানা। একটা কাজ করুন, ওনাকে একটা কল দিন। উনি আপনার কি হয়? ও, এত কথা কেন বলছেন? কল দিতে বলেছি, কল দিন। কি মেরে বাবা, এত ঝাঁঝালো! যদি এই গাড়িতে হয় না জানি কত কি দেখতে হবে। এই যে মিস্টার, আমি ভাবতে বলিনি, কল দেওয়ার জন্য বলেছি। দিচ্ছি কল। আবির কল দেয়। আকাশ আবির সাথে কলে কথা বলে ওদের কাছে মোবাইল দিতে বলে। আবির মোবাইল দিলে ওদের কথা বলতে থাকে। ওদের কথা বলে দরজা খুলে দিলে আবির ভিতরে গিয়ে বসে। আবির বসার পর ওদের গাড়ি স্টার্ট দেয়। 10 মিনিট গাড়ি চালানোর পর আচ্ছা, আপনি কি আকাশের ড্রাইভার? কি? এত বড় অপমান! আমাকে দেখে কি আপনার ড্রাইভার মনে হয়? না, আসলে অনেকটা ওইরকমই। কি? আর একটা কথা বললে গাড়ি থেকে ফেলে দিব। আপনি তো ভালোই মজা করতে পারেন। সাথে ভালো মারামারিও পারি। এদিকে আবির ভাবছে এত সুন্দরী একটা মেয়ে কি করে মাফিয়া হলো। অন্যদিকে ওদ্রি আবিরকে নিয়ে বাড়িতে চলে এলো। আবির গাড়ি থেকে নেমে তো অবাক। আপনি কি ঠিকানা ভুল করছেন? আপনার কাছে এমনটা কেন মনে হচ্ছে? এটা তো বিয়ে বাড়ি, আমাদের তো জঙ্গলের ধারে কোনো বাড়িতে যাওয়ার কথা। এই, আপনার মতলব কি বলুন তো? আপনি কিন্তু ভুলে যাবেন না আমি কার বোন হই। তা কার বোন শুনি? ওই যে স্টেজে যে বসে আছে দেখতে পাচ্ছেন, আমি ওনার বোন। আবির তো স্টেজে তাকিয়ে রীতিমতো অবাক হয়ে যায়। কেউ ওখানে আকাশ বসে আছে। আবির তো আকাশকে দেখেই চিনতে পারে। কি, আপনি কিং এর বোন? ক্ষমা করে দিন আমায়, আমি কখনো আপনার সাথে লাগতে যাব না। আরে কি করছেন? চলেন ভাইয়ার কাছে নিয়ে যাই। আসলে ভাইয়ার বিয়ে, তাই আমাকে পাঠিয়েছে। আমি তো না করে দিয়েছিলাম, কিন্তু ভাইয়াই বলল ওনার বন্ধু, তাই আমিই রাজি হলাম। নয়তো কখনো আসতামই না আপনার মতো হ্যাবলার সাথে। আচ্ছা চলেন কিং এর কাছে। আচ্ছা, আপনি আসার পর থেকে ভাইয়াকে বারবার কিং কেন বলছেন? না মানে ওখানে কিছু বন্ধুকে কিং বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ও, তা বলেন, এখন চলুন। ওদের আবিরকে নিয়ে আকাশের সামনে যায়। আকাশ আবিরকে সব কথা বলে। আবির অনেক খুশি হয় এত বড় একজন মাফিয়া কিং এর বিয়েতে আবির আসতে পেরে। এরপর ওদের আবিরকে একটা রুম দেখিয়ে দেয়। আবিরও ওই রুমে চলে যায়। আবির কিছুক্ষণ রেস্ট নেয়। এদিকে ইরাদের বাড়িতে ওদিকে যেতে হবে, কারণ ইরার বেস্ট ফ্রেন্ড ওদ্রি, তাই গায়ে হলুদে ওদিকে যেতেই হবে।
তাই অদ্রি বের হবে এমন সময় আকাশ বলে, ওদেরই কোথাও বের হচ্ছিস? হ্যাঁ ভাইয়া, ভাবিদের বাড়িতেই যাব। তাছাড়া ওখানে আমি রাত থেকে যাব, সকালে ফিরে এসে তোর সাথেই যাব। তোর সাথে আবিরকে নিয়ে যা। কেন ভাইয়া? দেখ, তুই এভাবে একা একা যাওয়া ঠিক হবে না। আবির থাকলে তোকে সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। ভাইয়া তুমি আমাকে হাসালে, ওই হ্যাবলা কিনা আমাকে বাঁচাবে, পরে দেখিও আমি ওনাকে বাঁচাতে হবে। তুই গাড়িতে গিয়ে বস, আমি আবিরের সাথে কথা বলে পাঠাচ্ছি। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে গাড়িতে গিয়ে বসি। অদ্রি চলে যাওয়ার পর আকাশ আবিরকে ডেকে সবটা বুঝিয়ে দেয় কি কি করতে হবে। আবিরও সবটা বুঝিয়ে নেয়। আবির, তাহলে ওর খেয়াল রেখো, ও যেন সত্যিটা না জানতে পারে। কিং, চিন্তা করবেন না, আমি আপনার বোনকে সেইভাবে আবার নিয়ে আসবো। আচ্ছা, সাবধানে যাও। আর হ্যাঁ, ও আমার অনেক আদরের বোন, তাই ও কিছু বললে মনে কিছু করো না। কিং, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি কথা? আমাকে দেখতে কি হাবলার মতো লাগতেছে? দেখো, আমাদের দেখো, আমাদের দুটো রূপ থাকে, তা নিশ্চয় তোমাকে আর বোঝাতে হবে না। এই নাও ডলার, লাগলে খরচ করবে। কি করব, নিতে হচ্ছে। এই দেশে এখন থাকতে হলে তো এইগুলোই ইউজ করতে হবে। আচ্ছা যাই, নয়তো দেরি করার জন্য অনেক কথা শুনিয়ে দিবে, এয়ারপোর্টে ঘটনার মতো। আবির চলে আসে গাড়িতে। ওদের গাড়ি স্টার্ট দিলে গাড়ি চলতে থাকে। ওরা 30 মিনিট পরে চলে আসে ইরাদের বাড়িতে। ওখানে সবাই আবিরের দিকে তাকিয়ে আবার ওদিকে প্রশ্ন করে, এই ছেলেটা কে? ওদি তখন আবিরকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় করার শেষে ইরা বলে, আমরা এখন পার্লারে যাব, চলো আমার সাথে। আগেই বলতি তাহলে আমি আরো আগেই আসতাম। আচ্ছা, এখন চল। তা উনি, ওহ, কি যাবে? ভাইয়া বলে দিয়েছে আমি তোদের বাড়ি থেকে বের হয়ে যেখানেই যাই না কেন ওনাকে যেন নিয়েই যাই, তাই এখন নিয়ে যেতেই হচ্ছে। আচ্ছা আকাশ, যেহেতু বলেছে তাহলে আর কি বলার, চলো। আচ্ছা, আপনি গাড়ি চালাতে পারেন কি? হ্যাঁ পারি, কেন? আমরা পিছনে গল্প করব, তো সেই জন্যই আপনি গাড়ি চালাবেন। চিন্তা করবেন না, রাস্তা বলে দেব, বুঝলেন? তাই প্রশ্ন করতে হবে না আর। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। তাহলে আঙ্কেল আন্টিকে বলে বেরিয়ে পড়ি, নয়তো শুধু শুধু চিন্তা করবে। আচ্ছা চলো। ওরা দুজন গিয়ে কথা বলে বেরিয়ে আসে। আবির গাড়ি চালাচ্ছে আর ইরা ও ওদের পিছনে এত কথা বলছে যে আবিরের কান পুরো অবস্থা খারাপ বানিয়ে ফেলছে। হঠাৎ করে আবির গাড়ি ব্রেক করে, এতে করে ইরা ও ওদ্রি ঘাবড়ে যায়। এত জোরে গাড়ি কেন ব্রেক করলেন? সামনে তাকান, বুঝতে পারবেন। ওদ্রি ও ইরা অনেক আগ্রহ নিয়ে সামনে তাকায়। দেখে একটা লোক রাস্তায় শুয়ে আছে আর শরীরে রক্ত লেগে আছে। এটা দেখে ওরা দুজনেই ঘাবড়ে যায়। ইরা ঘাবড়িয়ে গিয়ে বলল, একটু দেখে তো গাড়ি চালাবেন নাকি? হুম, লোকটাকে মেরে দিলেন। আরে আমি কেন মরতে যাব? দেখছেন না লোকটা কত দূরে গাড়ি থেকে? তাই তো, তাহলে কেউ হসপিটালে নিয়ে কেন যাচ্ছে না? কিছুক্ষণ পর দেখবেন কতগুলো লোক আসবে, আর ওদের আসার আগে আমাদের এখানে থেকে যেতে হবে। কি বলছেন এসব? আমি যদি চলে যাই তাহলে এই লোকটাকে কে বাঁচাবে? লোকটার কিছু হয়নি, আর ওকে বাঁচাতেও হবে না। আপনারা চুপচাপ সিট বেল্ট লাগিয়ে নিন। এখনই এখান থেকে বের হতে হবে আমাদের, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। আবির গাড়ি চালাতে থাকে পিছনের দিক থেকে। অন্যদিকে ওদ্রি ও ইরা তো কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর ওদের গাড়িটা কয়েকটা গাড়ি মিলে ফলো করতে থাকে। আবির তো পুরোই ঘাবড়ে যায়, কেননা এখানে 4টা গাড়ি আছে। আবির একা থাকলে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ওরা দুজন থাকতে আরো বেশি সমস্যায় পড়ে গেল। তাই আবির আকাশকে কল দেয়। হ্যালো কিং, কোথায় আপনি? চিন্তা করো না, আমি তোমাদের থেকে কিছুটা দূরে আছি। আপনি কি করে বুঝলেন? আবির, ভুলে যেও না আমি কে। তোমরা যেদিকে যাচ্ছ ওখান থেকে বামে যাও, আমি ওই রাস্তা ধরেই আসতেছি। ঠিক আছে কিং। আবির ওই রাস্তা ধরে যেতে থাকে। সামনে গিয়ে আকাশকে দেখে আকাশ আবিরের গাড়িতে লোকেশন অন করে দেয়। এই লোকেশন, তাড়াতাড়ি চলে যাও, ওখানে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি? এদের দেখে আসতেছি। তুই কোথাও যাবি না ভাইয়া। আমাকে যেতে হবে, তুই বাড়িতে যা, আমি আসতেছি। আবির, তুমি ওদের বাড়িতে দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে আবার এখানে চলে আসবে। ঠিক আছে কিং। এখন তাড়াতাড়ি যাও। আবির গাড়ি চালিয়ে আসতে থাকে। অন্যদিকে ওদ্রি ও ইরা পিছনে তাকিয়ে দেখতেছে। আকাশ গাড়ির রাস্তা বরাবর করে রেখে দেয়, যাতে করে ওরা ওই দিকে না যেতে পারে। কিছুক্ষণ পর ওর গাড়িগুলো
এসে সামনে থামে। ওখান থেকে এক এক করে 15 জন লোক নামে। ওদের মধ্যে কিছু লোক এর আগেও আকাশের হাতে মার খেয়েছে। অন্যদিকে ওরা গাড়ি থেকে নামার পর ও, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন? আমি এখানে থাকবো তা কি তোরা আশা করিসনি? না, না, কেন করব? তাছাড়া তোর তো এখন বিয়ে বাড়িতে থাকার কথা। সেখানে না থেকে তুই এখানে কি করছিস? কেন? যখন সবটাই বুঝতে পেরেছিস তখন বোকার মতো প্রশ্ন কেন করিস? তোকে আজকে একটা উচিত শিক্ষা তো দিবই আমরা, যাতে করে তোর বিয়ে করার শখ চলে যায়। ওই দিন এত মার খেয়েও তোর শিক্ষা হয়নি? আজকে তোকে মেরে সে রাগ মিটাবো আমরা। তাহলে চল, হয়ে যাক লড়াই। তবে খালি হাতে করবি নাকি বন্দুক দিয়ে? কথাটা শেষ করার আগেই ওরা বন্দুক বের করে। আকাশও কম না, পাল্টা বন্দুক বের করে ওদের উপরে গুলি করতে থাকে। অন্যদিকে আবির অদ্রি ইরাকে ওদের বাসার সামনে নামিয়ে দেয়। আবির আসতে যাবে তখনই ভাইয়া যেন কিছু না হয়। ওর খেয়াল রাখবেন। আপনি কোনো চিন্তা করবেন না, ওনার ক্ষতি করার মতো লোক এখনো কেউ হয়নি। আমি গেলাম। আবির বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ তো ওদের সাথে মারামারি করেই যাচ্ছে। কিছুক্ষণ পর আবির কল দেয়। কিং, কোথায় আপনি? আগের জায়গায় চলে এসো। কিং, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু কাকিন অবস্থা খারাপ। তা নিয়ে টেনশন নেই। আমি 10 মিনিট লাগবে আসতে, এসেই ওদের খেলা শেষ করব। তার প্রয়োজন হবে না, ততক্ষণে ওরা কেউ বেঁচে থাকবে না। আচ্ছা, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। আবির কল কেটে দিয়ে আরো জোরে গাড়ি চালায়। আবির এসে দেখে সবাই মরে পড়ে আছে আর আকাশ গাড়ির উপরে বসে আছে। আবিরের সাথে আকাশ ওখানে থাকা প্রতিটি গাড়িতে ওই লোকগুলোকে তুলে এবং সবগুলো গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আবিরের আনা গাড়িতে করে আবার বাসায় ফিরে আসে। এদিকে অদ্রি ও ইরা তো কল দিয়েই যাচ্ছে, কিন্তু আকাশ কল রিসিভ করছেই না। তাই ওদের মনে আরো ভয়ের সৃষ্টি হতে থাকে। আকাশের কিছু হলো না তো? আরে, আমিও তো সেই নিয়ে টেনশনে আছি। উফ, কালকে বিয়ে আর আজকে এমন একটা ঝামেলার মধ্যে পড়তে হলো, তার উপর কত টেনশন। ঠিক বলেছিস। আচ্ছা, আমি বিউটিশিয়ানদের এখানেই চলে আসতে বলতেছি। তাই করো। এইদিকে ইরাদের বাড়িতে আকাশ ও লোকদের বলে পাহারা দেওয়ার জন্য, যাতে করে কারো কোনো ক্ষতি না হয়। এদিকে আকাশ বাড়িতে এসে ওদিকে কল দিয়ে জানিয়ে দেয় বাড়িতে চলে আসার কথা। ওদিকে ইরাকে কথাটা বলে, এতে করে ওদের দুজনের মাথা থেকে একটু হলেও চাপ কমে গেল। অন্যদিকে রাতের বেলায় ওদের কাজ শুরু হতে থাকে। অন্যদিকে বস, কোনো কাজের কাজ কিছু হলো না। কি হয়েছে? কি হয়নি তা বলেন। আরে ঘটনাটা কি তা তো বলবে। এতগুলো লোক মিলে গিয়েছে, অথচ কোনো কল নেই ওদের। ওরা আর বেঁচে নেই, সেজন্য কেউ তোর কল ধরতে পারছে না। কি বলছেন কি বস? ঠিকই বলছি। ওরা 1 ঘন্টা আগে জানিয়েছে ওরা ওদের সামনে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য যেহেতু দেয়নি, তার মানে ওরা আর বেঁচে নেই। কিন্তু বস, একজনে কি করে ওদের 15 জনকে? ছেলেটা হয়তো অনেক পাওয়ারফুল, আর না হলে ওকে কেউ সাহায্য করছে। কিন্তু কে সাহায্য করবে? তোমার সব লোকেদের বলো যত মাফিয়া আছে সবার সাথে কন্ট্যাক্ট করার জন্য। কেউ না কেউ তো সাহায্য করেছে। কিছুক্ষণ সময় দিন, আমি জেনে নিচ্ছি। অন্যদিকে ওরা খবর জানতে জানতে ইরা ও আকাশের গায়ে হলুদ শেষ। অন্যদিকে রানা অনেক খোঁজ নেওয়ার পরও অনেককে জানিয়ে দেয় ওদের মধ্যে কেউ কাউকে সাহায্য করেনি। অন্যদিকে পরের দিন সকালে আবির ওদেরকে আনার জন্য ওই বাড়িতে আসে। আবির আসলে ওদের আবিরের সাথে গাড়িতে উঠে চলে আসে। এইদিকে দুপুর গড়িয়ে এলো। আকাশের বাড়ি থেকে প্রায় 15টা গাড়ি বের হবে। অন্যদিকে আকাশ ওর মতো করে সেজে বের হয়। আকাশ বের হওয়ার সময় কিং, ওরা যদি পথে আমাদের যাওয়ার আগেই ওই রাস্তা ক্লিয়ার করে রেখেছে। এক কথায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বুঝতে পারছি, তবু সাবধানে থাকতে হবে। কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে। কিছুক্ষণ পর ওরা চলে আসে বিয়ে বাড়িতে। ওখানে সব রকম রীতি পালন করে আকাশকে ভিতরে নিয়ে বসানো হয়। কিছুক্ষণ পর কাজে বিয়ে পড়িয়ে চলে যায়। অন্যদিকে বিয়ের পর আকাশ ইরাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পথে সিকিউরিটি ছিল, যারা আকাশের লোক ছিল। বাড়িতে আসার পর ইরাকে নিয়ে গিয়ে আকাশের রুমে বসানো হয়। ইরা ওখানে বসে আছে। এদিকে আকাশ বাইরে দাঁড়িয়ে আছে আর সিকিউরিটিদের সাথে কথা বলতেছে। তখন অদ্রি ওখানে আসে। ভাইয়া, তুই এখানে কি করছিস? কিছু না, এদের বোঝাচ্ছি কিভাবে কি করতে হবে। কিন্তু ভাইয়া, এনাদের তো চিনলাম না। ও,
তুই কি করে চিনবি? তুই তো আগে কখনো দেখিস নাই এদের। তাও ঠিক বলছিস। এখন যা, ভাবি একা একা বসে আছে। একা একা আছে, তুই গিয়ে তো কথা বলতে পারিস। আমার কোনো ইচ্ছে নেই। এখন তোর বউ, তুই গিয়ে দেখ। আচ্ছা আসতেছি আমি, তুই যা। তাড়াতাড়ি আসবি কিন্তু, ভুলে যেন না হয়। ঠিক আছে। অদৃশ্য চলে যায়। আকাশ আবিরকে ও সবটা বুঝিয়ে দেয়। এরপর আকাশ রুমের দিকে যেতে থাকে। অন্যদিকে ইরা পুরো রুমটা ভালো করে দেখতেছে, কেননা এইরকম রুম ইরা আর কখনো দেখেনি। সেই জন্য এখন হেঁটে হেঁটে দেখতেছে। সাথে একটা আলমারির সামনে এসে দাঁড়ায়। এইদিকে আকাশ রুমে ঢুকে রুমের দরজা আটকে দেয়। তখন ইরাই কিছুটা চমকে ওঠে। তাই পিছনে তাকে ইরা আকাশকে দেখতে পেয়ে কিছুটা স্বস্তি নেয়। এর সাথে বলে, ও তুমি, আমি তো ভাবলাম কেউ না কেউ, ভয়ই পেয়ে গিয়েছিলাম। তা তো বুঝলাম, কিন্তু তুমি এই পোশাকে কেন দাঁড়িয়ে আছো? অন্য কেউ যদি দেখতো তাহলে কি হতো? কেউ দেখতো না, কারণ অদ্রি আমাকে বলে গিয়েছে এই রুমে তুমি অদ্রি আব্বু আম্মু ছাড়া কেউ আসতে পারবে না, তাই আমি নিশ্চিত ছিলাম। তাহলে দেখি সব জানো। সবটা জানলে এটা বুঝতে পারছি না। কোনটা? এই যে আমার ছবি তোমার আলমারিতে কেন? কেন, আমি কি আমার বউয়ের ছবি রাখতে পারি না? তা অবশ্যই পারো, কিন্তু এই ছবিটা তো অনেক আগের। তখন তো আমরা একজন আরেকজনকে তো তখন দেখি নাই। এখন তাহলে কি করতে হবে? ছবিটা সরাও। কেন সরাবো? এখন যেহেতু ছবির মানুষটাই তোমার সামনে দাঁড়িয়ে আছে, তখন আর ছবি দেখে কি করবে? সত্যি তো, তোমার মাথায় আসলেই নলেজ আছে। দাঁড়াও, এখনই ফেলে দিচ্ছি। ছবিটা ফেলে দিয়ে আকাশ ইরার কাছে আসে। এসে বলে, তুমি এখনো এইভাবে দাঁড়িয়ে আছো? কাপড়টা পরে নাও। পরে আর কি করব? একটু পরেই তো খুলেই ফেলবে তুমি। কি? আমি কেন খুলতে যাব? তাহলে কি অন্য কারোর হাতে খুলাবো নাকি? না থাক, তাহলে বাকি যা পড়ে আছো ওইগুলো খুলে রাখতে পারতে। সত্যি? তুমি তো ভালো একটা বুদ্ধি দিয়েছো। চুপ থাকো, এত বড় মেয়ে হয়েছো অথচ এখনো কিছু শিখলে না। আমি তো তোমার ভালোর জন্যই করেছিলাম, আর তুমি কিনা এখন আমাকে বকা দিচ্ছ। আচ্ছা, কিছু করতে হবে না, এখন চলো ঘুমাই। আমি ঘুমোবো না। কেন? এই রাতে কি কেউ ঘুমায় নাকি? হুম হুম। তাহলে কি করে সবাই? তুমি দেখি কিছুই জানো না। তুমি তো দেখি অনেক কিছু জানো, তা এত কিছু কার কাছ থেকে শিখলে? অদ্রি বলেছে, তাই তো? আরে, অদ্রি কেন বলতে যাবে? তাছাড়া অদ্রি তো এখনো বিয়েই হয়নি, ওই সবের ব্যাপারে কি বুঝবে? তাহলে কার কাছ থেকে শিখলে? কার কাছ থেকে আবার? ভাবিদের। কি? ওনারা কি বলেছে? এই যে বিয়ের রাতে স্বামী যা যা করতে বলবে তাই তাই যেন করি। তাহলে আমি তোমাকে ঘুমাতে বলতেছি, তুমি ঘুমাচ্ছ না কেন? কিন্তু ভাবি তো ঘুমায়নি, তাই আমিও ঘুমাবো না। তাহলে তোমার ভাবি জেগে থেকে কি করেছিল? তা তো জিজ্ঞাসা করা হয়নি, একটু অপেক্ষা করো, জিজ্ঞাসা করে আসি। ইরা যায় বিছনা থেকে উঠে যেতে লাগবে, তখনই আকাশ ইরা হাত ধরে ফেলে। হাত ধরে টেনে দেওয়াতে ইরা এসে আকাশের বুকের উপর এসে পড়ে। এতে করে ইরা আকাশের বুকে ধুপ ধুপ শব্দটা শুনতে পায়, তেমনি আকাশেও শুনতে পায়। এ কি? এটা কিসের শব্দ? তুমি বুঝবে না, এখন চলো ঘুমাই। না, ঘুমাই। ইরা না ঘুমাতে চাইলে আকাশ জোর করে ইরাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এইভাবে ঘুমাতে ইরাও কিছু বলেনি, ওইভাবেই থাকে। এইদিকে ইরা ও আকাশ দুজনে শুয়ে আছে। এদিকে আবির ও অদ্রি কথা বলতে থাকে। আচ্ছা, আপনি ভাইয়ার কেমন বন্ধু? হুম, এটা আবার কেমন প্রশ্ন? বন্ধুদের মধ্যেও তো অনেক প্রকার আছে, তাই বললাম। তাই বলেন। দেখুন অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। এত তাড়াতাড়ি ঘুমাবেন? আমার বাসর রাত হলে তা না হয় জেগে থাকতাম, কিন্তু যখন আমার বাসর রাত না, তাহলে আমি জেগে থাকবো কেন? কথাটা তো ভালোই বলেছেন। তাহলে আর কি, আপনি গিয়ে শুয়েই পড়েন, আমিও যাই। কিন্তু আমি ঘুমাবো কোথায়? গতকাল রাতে কোথায় ঘুমিয়েছেন? হুম, আকাশের সাথে। তাহলে আজকে ওখানে ঘুমান গিয়ে। যদি জায়গা না পান তাহলে আমার রুমে চলে আসেন। বাই।
অদ্রি তো চলে গেল। অন্যদিকে আবিরের সব কিছু মাথার উপর দিয়ে চলে গেল, কেননা আবিরের কোনো কিছুই মাথায় ঢুকছে না। অন্যদিকে রাতের বেলা আবির ছাদে ঘুমায়, কেননা ওখানে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে রানা ও ইসুফ। বস, বুঝতে পারলাম না ওদের কে বাঁচালো। আমারও একই প্রশ্ন, ওদের মতো সাধারণ ছেলেকে বাঁচাবে কে? বস চলুন, আজকে ওই বেটা ব্যস্ত থাকবে, ততক্ষণে আমরা ওদের উপর হামলা করি। তাহলে লোকজন পাঠিয়ে দে, ওরাই সব কিছু দেখবে। আর এই বোমাটা ওদের বলবি লাগিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে বস, তাই হবে। আমি তাহলে ওদের বোমা লাগাতে বলছি। তাড়াতাড়ি করে যেতে বল। এইদিকে রানার লোকজন আকাশের বাড়ির পাশে ঘুরঘুর করতেছে, ভিতরে যেতে পারছে না সিকিউরিটির জন্য। তাই ওরা কৌশলে বোমা অ্যাক্টিভ করে ছাদের দিকে ছুঁড়ে মারে, কিন্তু ভাগ্যক্রমে বোমা এসে আবিরের কাছে গিয়ে পড়ে। আবির বোমাটা পাওয়ার পর দেখতে থাকে। এখানে তো আর 20 মিনিট বাকি আছে। কি করি আমি? এই বোমা তো অনেক পাওয়ারফুল। এটা যদি এখানে ফাটে তাহলে তো পুরো বাড়ি ধ্বংস হয়ে যাবে। এটাকে যে করে হোক বাইরে রেখে আসতে হবে। তাই আবির তাড়াতাড়ি করে বোমাটা নিয়ে ছাদ থেকে নেমে আসে, আর ওখান থেকে একটা গাড়ি নেয়। গাড়ি নিয়ে সমুদ্রের ধারে চলে আসে। ওখানে এসে বোমাটা সমুদ্রের মধ্যে ফেলে দেয়, এতে করে বোমাটা ওখানে ধ্বংস হয়ে যায়। অন্যদিকে অদ্রি ছাদে যায়, ওখানে গিয়ে দেখে সবাই ঘুমাচ্ছে, কিন্তু আবিরকে কোথাও দেখতে পাচ্ছে না। তাই সারা বাড়ি খুঁজেও পেল না। এইদিকে রানার লোক বাড়ি থেকে দূরে অপেক্ষা করছে, কিন্তু অনেক সময় যাওয়ার পর বোমা ফাটার নামই নেই। তাই রানাকে ওরা কল দেয়। বস, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বস, বোমাটা তো ফাটছে না। কি বলছিস তুই? ভালো করে দেখ। বস, সময়ের 5 মিনিট বেশি হয়ে গিয়েছে, এরপরও তো বোমা ফাটছে না। বোমা অ্যাক্টিভেট করেছিস তো ঠিক মতো? বস, আমি নিজে চেক করেছি। তাহলে বোমাটা ফাটলো না কেন? বুঝতে পারছি না। বোমাটা কোথায় রেখেছিস তোরা? আমরা বোমাটা ছাদে ফেলেছি। আরে হাদারাম, ছাদে তো মানুষ ছিল, ওরা তো এতক্ষণে বোমাটা পেয়ে কোথাও ফেলে দিয়েছে। বস, ফেলে দিলে ও তো বোমাটা ফাটার কথা। আচ্ছা, তোরা দেখ কিছু অস্বাভাবিক কোনো ঘটনা দেখতে পাচ্ছিস কিনা ভালো করে দেখ। ওকে বস। ওরা অপেক্ষা করতে থাকে, তখন আবির গাড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। তখন ওরা লক্ষ্য করতে থাকে কেউ একজন ঢুকছে বাসায়, আর কারোর সাথে যেন কথা বলতে থাকে। তাই ওরা রানাকে বলে। বস, একটা ছেলেকে সন্দেহ হচ্ছে। ছেলেটা কি করে? বস, এই ছেলেটা 30 মিনিট আগে বের হয়ে এখন আবার আসে। সে কারোর সাথে যেন কথা বলছে। কথা বলছে, ভালো কথা, এতে সমস্যা কোথায়? বস, সমস্যা হচ্ছে ওর কথা বলার পরেই এখানে কয়েকটা গাড়ি লোক আসে। ওরা কি ডিফেন্সের লোক? না বস, ওরা তো কিংয়ের লোক। কি? কিংয়ের লোক ওখানে কেন? বস, বুঝতে পারছি না। হয়তো একটু আগে যে ছেলেটা এসেছে ওই কিং, আর ওই লোকগুলোকে এনেছে। তাহলে তো ওই ছেলেটা কিংয়ের বন্ধু। বস, তা তো হতে পারে। এখন কি করব বস? বাঁচতে চাইলে চলে আয় এখান থেকে, আমরা পরেও ভেবে দেখব কি করতে পারি। ঠিক আছে বস। রানার লোকজন চলে যায়। অন্যদিকে আবির যাদের এনেছে ওরা আসলে কিংয়ের লোকই ছিল, তবে ওরা আবিরকে চিনলেও আকাশকে চিনে না। তাই আবির ওদের সাথে কৌশলে কথা বলতে থাকে। ভালো করে শুনে রাখো, তোমাদের কিং নিশ্চয়ই আমার কথা বলেছে। জি বলেছে। সাথে এও বলেছে আমি যা যা বলবো তাই যেন তোমরা করো। এখন আমাদের কি করতে হবে বলেন? এটা আমার বন্ধুর বাড়ি, তোমরা এখানে আজ রাতটা পাহারা দাও। দূর পর্যন্ত দেখবে, কোনো মানুষ সন্দেহ হলে উঠে নিয়ে আসবে। বাকিটা সকালে ওদের দেখাবো। ঠিক আছে, তাই করব। যাকে সন্দেহ হবে তাকেই উঠিয়ে নেব। তাহলে তোমরা কাজে লেগে পড়ো। এদিকে ওরা কাজ করতে থাকে। অন্যদিকে আবির বাড়ির ভিতরে যায়। যখনই আবির ঘুমাতে যাবে তখনই অদ্রি আবিরের হাত ধরে ফেলে, এতে করে আবির কিছুটা আশ্চর্য হয়। এ কি, আপনি এখানে কেন? তার আগে বলুন, এত রাতে গাড়ি নিয়ে কোথায় গেলেন? আর এতক্ষণ কি করছিলেন? কিছু কাজ ছিল, সেগুলো করার জন্য গিয়েছি। মিথ্যা বলবেন না। আমি আপনাকে প্রথম এখানেই ঘুমাতেই রেখেছি, তারপর আপনি উঠে চলে যান গাড়ি নিয়ে। আসলে আমি গাড়ি নিয়ে হোটেল দিকে গিয়েছিলাম। এত রাতে হোটেলে কেন গিয়েছেন? আসলে ছাদে ঘুম আসছিল না তাই। তাহলে আমার সাথে আসুন। কোথায় আসবো আর কেন ওরা যাবে? আসতে বলছি আসেন, এত কথা কেন বলেন? আবির অসহায়ের মতো ওদের পিছনে পিছনে আসতে থাকে। অদ্রির রুমে নিয়ে আসে। নিন, এখানেই আপনার জন্য বিছানা করেছি, এখানে ঘুমান। আমি এখানে ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? কেন বলুন তো? আসলে আমি রুমে ঘুমালে আপনি তো বাইরে ঘুমাতে হবে। আমিও ভেতরেই ঘুমাবো। আপনি কোনো কথা না বললে নিজে ঘুমিয়ে পড়েন। আবির আর কোনো কথাই বলল না। অদ্রি
অদ্রি উপরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আবির ঘুম থেকে উঠে আকাশের সাথে দেখা করে এবং আকাশকে সব কিছু জানায়। আকাশ সবটা শুনে রেগে যায়। এত কিছু হয়ে গিয়েছে, তুমি আমাকে রাতে কেন বলনি? আজকে আপনার বাসরাত, তাই বলিনি। আমি একটু বের হব। কোথায় যাবে? আমার কিছু লোক আসবে, ওদের সাথে দেখা করতে হবে। ওদের সাথে মিট করে রানা ও ইউসুফকে মারার জন্য প্ল্যানিং করতে হবে। আচ্ছা, এই নাও ঠিকানা। আমি কিছুক্ষণ পরেই আসতেছি। যদি তোমার উপর কেউ হামলা করে, তাহলে হাত দুটো উঁচু করে ধরবে। এরপর ওদের মধ্যে একজনকে বলবে তোমার পকেট থেকে এই কার্ডটা বের করতে। ওরা যখন এই কার্ডটা দেখবে, তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তাহলে রওনা দিলাম। ওখানে কিন্তু তুমি হেলিকপ্টার ছাড়া যেতে পারবে না, তাই এই জায়গায় যাও। পাইলটকে আমার নাম বলো, তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে। আবি চলে যায়। এইদিকে আকাশ কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইদিকে হীরা তো আকাশকে জ্বালিয়ে মারছে, কেননা হীরার আবদার পূরণ করতে করতে আকাশের অবস্থা শেষ। এইদিকে বিকেলের দিকে আকাশ সবাইকে ব্যস্ত রাখে, ওখানে সিকিউরিটি বাড়িয়ে দেয়। এরপর ওই জায়গায় যায় আর হেলিকপ্টার নিয়ে ওখানে নামে। ওখানে যাওয়ার পর সবাই আকাশকে সালাম দেয়। এরপর সবাই এক এক করে বিমানে উঠতে থাকে। তা দেখে আবির বলে, আমরা তো এখানে বসেও প্ল্যান করতে পারি, এর জন্য বিমানে যাওয়ার কি প্রয়োজন? প্রয়োজন আছে, তা তুমি বুঝবে না। এখন চলো আমার সাথে। আকাশ সহ সবাই বিমানে উঠে পড়ে। এরপর ওরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। এদিকে আকাশ অনেক রকম প্ল্যান করে, কি করে ওদের গত থেকে বের করা যায় তা নিয়ে প্ল্যান করতে থাকে। এইদিকে আমার কাছে প্ল্যান আছে। এখন শুধু এই প্ল্যানটা রানা ও ইউসুফের কানে পৌঁছালেই হবে। সম্ভব হবে, যদি এই প্ল্যান অনুযায়ী কাজ করি, তাহলেই সম্ভব। এরপর আকাশ সবাইকে প্ল্যান বোঝাতে থাকে। সবাই প্ল্যান বুঝে নেয়। প্ল্যান অনুযায়ী যেন সবাই কাজ করে তা আকাশ সবাইকে বলে দেয়। এরপর ওদের সব মিটিং শেষ করে বিমানের নিচে নামে। এরপর ওরা যে যার মতো করে নিজের স্থানে চলে যায়। অন্যদিকে আবির ও আকাশ বাড়ি ফিরছে। তখন আবির বলে, কিং, একটা কথা বলার ছিল। কি কথা? যে প্ল্যান করেছেন এই প্ল্যান কাজে দিবে, কিন্তু একবার যদি এই প্ল্যান ফেল করে, তাহলে আপনার পরিবারের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তুমি কি আমাকে এত বোকা মনে করো? কি যে বলেন না কিং, বোকা কেন মনে করব? আমি তো শুধু প্ল্যান বলেছি। এখন শুধু প্ল্যান কিছুটা চেঞ্জ হবে। আচ্ছা, আপনাকে একা ফেলে আমি কি করে যাব? আমি কোনো বাচ্চা নই, বুঝলে? 20টা দেশের মাফিয়াদের মাফিয়া আমি। আমাকে ধরা বা মারা এত সহজ নয়। ভুল হয়ে গিয়েছে। এইদিকে খবরটা রানা ও ইউসুফের কানে যায়। ওরা এই খবরটা শুনে এতটাই আনন্দ হয় যে বলার বাইরে। তবে তার সাথে একটা খারাপ খবরও ওরা শুনতে পায়, যে খবরটা আপনারা পরে জানতে পারবেন। এখন রানা ও ইউসুফদের মধ্যে প্ল্যান বানাতে দিন। এখন যদি ওদের এইভাবে ডিস্টার্ব করি, তাহলে তো ওনারা প্ল্যান বানাতেই পারবে না। তাই ওরা প্ল্যান করতে থাকুক আর আকাশ ও আবির বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সবাই তো কথা বলেই যাচ্ছে, সাথে ওদ্রিও। ভাইয়া, এটা কি করলি তুই? আমি কি করলাম? তুই কিছু জানিস না তাই না? তুই যদি না বলিস, তাহলে আমি জানবো কি করে? ইরা আমাকে সবই বলেছে। তুই ওর সাথে যা যা করেছিস। পাঠক ও পাঠিকাগণ, আপনারা আবার এই কথাটা অন্যদিকে নিয়ে যাবেন না। এখানে ওদের আকাশকে বোঝাচ্ছে একটা, কিন্তু আকাশ বুঝতেছে আরেকটা। এখন ওই দুইজনের মধ্যেও পরে আপনারা তো কিছুই বুঝতে পারছেন না। যদিও অনেকে আবার কিছু কিছু বুঝতে যাচ্ছেন এবং অনেক কিছু মিন করতেছেন, সেই জন্য আপনাদের ফুলটা ও আকাশের ডাউটটা দূর করে দেই। ইরা তোকে কি কি বলেছে? তুই কি করিসনি সেটা বল। আমি তো ইচ্ছে করে করিনি, ওই তো আমাকে বললো করতে। মিথ্যা বলবি না। ও তোকে বারবার মানা করেছিল, তাও তুই শুনলি না। এইদিকে আবির ওদের ভাই বোনের কথা শুনে হাসবে নাকি কি করবে বুঝতে পারছে না, তাই নিরীহ দর্শকের মতো শুধু তাকিয়েই থাকলো। সেইদিকে আকাশ এখন কি বলবে কিছু বুঝতে পারছে না, কেন আকাশ তো মনে করেছিল ইরা হয়তো রাতের ঘটনাগুলো বলে দিয়েছে ওদ্রিকে। তাই আকাশ অনেক আফসোস হচ্ছে। আচ্ছা, কি কি করেছে আসলে আমি নিজে ঠিক বুঝতে পারছি না। ইরা ওকে এত করে বললো? কি 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 বললো? তুই সকালে কেন বেরিয়ে গিয়েছিস? এরা তোকে এত করে বলার পর তুই ওর কোনো কথাই শুনিসনি? কোথায় কোন রাজকার্য করতে গিয়েছিলি? ও, তুই সকালের কথা বলছিস? আরে, আমি আবিরকে নিয়ে একটু এয়ারপোর্টে গিয়েছিলাম। এয়ারপোর্টে কেন গিয়েছিলি? হানিমুনের জন্য। কি? ভাইয়া আপনাকে নিয়ে হানিমুনে যাবে নাকি? কে কাকে নিয়ে হানিমুনে যাচ্ছে শুনি? হুম হুম। আর বলিস না, ভাইয়া আবির ভাইয়াকে নিয়ে হানিমুনে যাবে বলছে। ওদের কথা শুনে ইরা ও ওদ্রি ওরা দুজনেই হাসতে থাকে। অন্যদিকে আকাশ রাগের লোক নিয়ে আবিরের দিকে তাকায়। গাধা কোথাকার!
কথাটা একটু ভেবে বললেই পারতে। আমার না এখনো হাসি পাচ্ছে। কখনো শুনিনি কোনো ছেলে ছেলেকে নিয়ে হানিমুনে যাচ্ছে। আরে তুমি ভুল বুঝতেছো। ও বলতে চেয়েছিল আমি আর তুমি হানিমুনে যাব, তাই আমি ওকে নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলাম কথা বলার জন্য। ওহ তাই বল, আমি তো কি না কি ভেবেই ফেলেছিলাম। এখন আয়, কিছু খেয়ে নি। ইরা অনেকটা সময় ধরে তোর কথাই ভাবছে। এরপর আর যে যার রুমে চলে যায়। অন্যদিকে দুদিন পর আকাশ ওর প্ল্যান ওদের বলতে থাকে, তবে এবারের প্ল্যান আকাশ চেঞ্জ করে ফেলেছে, যারা শুধুমাত্র আকাশ জানে। আকাশ এবার প্ল্যানের কথা আর কাউকে বলেনি। দিনের বেলায় আকাশ 10টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রান্নার লোক আকাশের গাড়িগুলো ফলো করতে থাকে। গাড়ির মধ্যেও এটা কি হলো কি? কোনটা? তখন বললেন একটা প্ল্যান আছে, এখন আবার দেখি পুরো প্ল্যানই চেঞ্জ। কোনো কিছু চেঞ্জ হবে না। এয়ারপোর্টে আমরা ঠিকই যাব, তবে ইরাকে হানিমুনে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কিসের জন্য? এয়ারপোর্টে যাব তোকে বিমানে উঠিয়ে দেওয়ার জন্য। আর বাড়িতে সবাই সেফ আছে। কি করে? আমরা তো সব লোক নিয়ে এসেছি। এখানে প্রতিটা গাড়িতে লোক আছে, 2 জন করে। আর আমি বাকি লোকেদের বাড়িতে পাহারা হিসেবে বসিয়ে রেখেছি। আমি শিওর ওরা আমাদের গাড়িগুলো ফলো করবে। আজকে ওদেরও শেষ করব। আর তোমাকে পাঠিয়ে দেব। ওখানে তুমি না থাকাতে অনেক লস হয়ে যাচ্ছে তোমার। সত্যি কিং, আমিও অনেক ধন্যবাদ আপনার মতো একজন কিং এর উপকারে আসতে পেরে। ওই তো পাখি ফাঁদে পা দিয়েছে। এবার তাহলে অ্যাকশনের পালা। কিং, তাহলে আমরা অ্যাকশনের জন্য তৈরি হই। তার বলতে এরপর ওদের দুই দলের মধ্যে যুদ্ধ হতে থাকে। এইদিকে রানা ও ইউসুফ তো কখনো ভাবতে পারেনি কি এখানে থাকবে বলে, তাই ওরা অনেক ভয় পেয়ে চলে যেতে থাকে। তখন আকাশ ওদের পিছনে যেতে থাকে। তোরা আমার হাত থেকে পালিয়ে যেতে পারবি না। আজকে তোকে আমি মেরেই ছাড়বো। তোর জন্য আমার পরিবারকে নিয়ে আমি ভয়ের মধ্যে থাকি। তুই কে? সত্যি তো, আমরা তো তোকে মারতে এসেছি আমাদের ক্ষতি করার জন্য, কিন্তু তুই দেখি কিংকে সাথে নিয়ে ঘুরিস। তোরা ভুল করছিস। কিং আমি না, কিং হচ্ছেন উনি। প্লিজ কিং, আমাকে মাফ করে দিন। তোদের কোনো মাপ নেই। আজকে আমি তোদের ওইভাবে মারবো যেভাবে আমি বাকিদের মারি। সেটা কিভাবে কিং? ওদের ওই বিমানে ওঠাও। আবির ওদের নিয়ে বিমানে ওঠায়, কেননা আকাশের বাকি লোক ও রানার লোক মারা যায়। এখন শুধুমাত্র রানা, ইউসুফ, আকাশ ও আবির বেঁচে আছে। আকাশ ওদের নিয়ে বিমানে ওঠে আর বিমান আগের মতো পাহাড়ের উপরে যায়। তোদের কাছে 2টো অপশন। এক হয়তো গুলি খেয়ে মর, নয়তো এই প্যারাশুট দিয়ে ঝাঁপ দে। রানা ও ইউসুফ প্যারাশুট নিয়ে লাফ দেয়, কিন্তু কিন্তু ওখানে আসলে কোনো প্যারাশুট ছিল না, ছিল শুধু মাত্র ব্যাগ, যার জন্য আকাশে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, আজকের পর থেকে শুধু একজনই মাফিয়ার রাজত্ব থাকবে। সে হচ্ছে মাফিয়া দ্য সুপার কিং। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।